যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমার কথা এবং বোর্ডের লেখাগুলা আমার বোর্ডের লেখাগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা সেটা একটু বলিও। বোর্ডের লেখাগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলে দিও। ওকে, সবাই জয়েন করতে থাকুক আর আমরা আমাদের ক্লাসটা নিতে থাকি। আজকের ক্লাসে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের ওভারঅল সামারি করতে গেলে আমরা বলতে পারি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অন্যতম একটি ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা গত ক্লাসে বল এবং প্রাবল্য নিয়ে আলোচনা করছিলাম, আজকেও আমরা বল এবং প্রাবল্য নিয়ে আলোচনা করব। তবে আজকে বল এবং প্রাবল্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটু হার্ড লেভেলে যাইতে হবে। আসলে জিনিসগুলো হচ্ছে যদি তুমি ক্লিয়ার কাট কনসেপ্টে পড়ো, ক্লিয়ার কাট কনসেপ্টে পড়লে জিনিসগুলা খুবই বাস্তবমুখী এবং খুবই সোজা। যদি তোমার ভেক্টরের কনসেপ্টটা ভালো থাকে, ফার্স্ট ইয়ারে যদি ভেক্টরটা প্রপারলি বুঝে থাকো, এগুলো খুবই ইজি, তাহলে আমাদের এখানে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর যদি তুমি বেসিকটা ক্লিয়ার না করো তখন যায় ঝামেলা পড়ে যাবে। তো আমি ওই কারণে প্রথমত আমি তো একটা কনসেপ্ট পড়াচ্ছি। দেখো, যেমন এই কনসেপ্ট দুইটা আমি গতদিন পড়াই দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে ডিরেক্টলি কোনো ম্যাথ করাইনি, আমি কনসেপ্ট করাইছি, যাতে করে আশেপাশে ঘুরাই দিলে কোন টাইপসের ম্যাথে কি হয়, এক কথায় কনসেপ্টটা পড়লে এই ধরনের সব ম্যাথ তুমি পারবা। তা আমি কনসেপ্ট ধরে আগাবো, ম্যাথ ধরে না। আমি কনসেপ্ট ধরে আগালে দেখবো সব ম্যাথ ক্লিয়ার, আর ম্যাথ ধরে আগালে দেখা যাবে কোনো ম্যাথ পারো কোনো ম্যাথ পারো না। তো আমি সেই জিনিসটাই ফোকাস করে আমরা সামনের দিকে আগাবো। তাহলে তোমরা একটু প্রথমে কনফার্ম করো যে আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আর আমার কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। বোর্ডের লেখা এবং কথা উভয়টা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। একটু কমেন্টে বলো যে বোর্ডের লেখা এবং কথা ক্লিয়ার কিনা। আমার যতদূর মনে হচ্ছে, আমি আমার হাতের ফোনে দেখতেছি বোর্ডের লেখাগুলা খুব সুন্দর করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওকে, যেহেতু ক্লিয়ার, এবার আমরা সামনের দিকে আগাইতে পারি। তাহলে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আমরা প্রথমে আমাদের এক নাম্বার কনসেপ্ট দেখি। এক নাম্বার কনসেপ্টে খেয়াল করো, আমরা গতদিন আসলে এই দুটো কনসেপ্ট গতদিন পড়াই পেয়েছিলাম। আজকে জাস্ট তুমি বলতে পারো সাস কাইন্ড অফ রিভিউ, মানে কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনটা আমার দূর হয়ে যাবে। আমরা জাস্ট অল্প 2-1 মিনিটে আমরা এটা কভার করে দিব, ওই কারণে আমি আগে থেকে লিখে রাখছি। তাহলে খেয়াল করো, বলা হবে দুইটি আধানের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য। কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য? যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমার একটা আধান, এটা হচ্ছে আমার আরেকটা আধান, এই দুইটার সেন্টার টু সেন্টার যে আমাদের স্ট্রেট লাইন বা সরলরেখা, এটাকে আমরা বলতে তাদের সংযোজক সরলরেখা। এমন না যে সংযোজক সরলরেখা এই আধান থেকে শুরু হয় এই আধান পর্যন্ত, না, এই সংযোজক সরলরেখা যে যত দূর ইচ্ছে যাইতে পারে, কোনো সমস্যা নাই। এর মানে এদের ভিতরে বাইরে সব, জাস্ট তাদের সেন্টার টু সেন্টার এই দুটোকে কানেক্ট করে একটা সরলরেখা আনবো। এখন আমার এই যে দুইটা আধান আছে, এই দুইটা আধানের মধ্যে আমাদের অনেক ধরনের কম্বিনেশন হইতে পারে, যেমন প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, মানে আমাদের আধানগুলো আর কি। এখন একটু ভালো করে খেয়াল করি, ওই নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে সমধর্মী চার্জ, অর্থাৎ এটাও প্লাস, এটাও প্লাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে বিপরীতধর্মী চার্জ, একটা প্লাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা প্লাস। এবার একটু খেয়াল করে দেখি, যদি কখনো আমরা বলছিলাম, আমাকে জিজ্ঞেস করলো কি এদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য। আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যদি তারা সমধর্মী আধান হয় সেক্ষেত্রে
তাদের মধ্যবর্তী যে দূরত্ব এর ভিতরে কোথাও না কোথাও লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। এখন আমি ধরে নিলাম আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মানে হচ্ছে কি দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। এবার আসো প্রথম আধান 20 কুলম্ব, পরের আধান 30 কুলম্ব, প্রথম আধান -20, পরের আধান -30। আলটিমেটলি দুইটা কনসেপ্টই সেম, ওই কারণে আমি একসাথেই করাচ্ছি। তাহলে +20 +30 অর -20 -30 দুইটা আমার সেম কনসেপ্ট। তো যেহেতু দুইটা আমার সেম কনসেপ্ট, তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখি। আমরা ধরে নিলাম ভিতরের কোনো বিন্দুতে, হ্যাঁ একটা ভিতরের বিন্দু ধরে নিলাম। তাহলে ভিতরে যে বিন্দুটা ধরে নিলাম ওই বিন্দুটা ধরে নিলাম প্রথম আধান থেকে x দূরত্বে। প্রথম আধান থেকে কি x দূরত্বে। তাহলে আমরা প্রথম আধান থেকে x দূরত্বে আমাদের প্রাবল্য শূন্য ধরে নিলাম। তাহলে প্রথম আধান থেকে যদি x দূরত্ব হয়, দ্বিতীয় আধান থেকে দূরত্ব কত হবে? d - x। d এর মান পরীক্ষায় সবসময় দেওয়া থাকে। এবার আসো আমরা লিখতে পারি তাহলে ওই যে আগের মতো গদিনের মতো e1 - e2 = 0। এখান থেকে বলা যায় e1 = e2, সেটাই লিখলাম। তাহলে e1 মানে কি আমার প্রথম আধানের জন্য। তাহলে প্রথম আধানের জন্য তুমি চিন্তা করো তো আমাকে প্রাবল্য মানে কি, এখানে একটা +1 ধরতে হয়। তো প্রথম আধানের জন্য আমার কি হয়, প্রথম আধানের যেটা ওই প্রথম আধান এই +1 কে কি করবে আমাদের এখানে যদি চিন্তা করি, এখানে চিন্তা করলে +1 যদি দিই এটা তাকে বিকর্ষণ করবে এদিকে, এটা তাকে বিকর্ষণ করবে এদিকে, আলটিমেটলি দুইটা ভিন্ন দিকে। আবার এখানে চিন্তা করলে এটা তাকে আকর্ষণ করবে এদিকে, এটা তাকে আকর্ষণ করবে এদিকে, আলটিমেটলি ভিন্ন দিকে। মানে কনসেপ্ট ভিন্ন বাট আলটিমেটলি আমাদের আনসারটা সেম। তাহলে আমরা বলতে পারি কি e1 = e2 1/4πε0 q1 / প্রথমটা থেকে দূরত্ব x, পরটা থেকে দূরত্ব d - x, সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এখন এখানে তোমরা কনফিউজড হবে এখানে q1 q2। ভাই আমি যখন এই ম্যাথ করব তখন 20 আর 30 ধরবো, তাহলে আমি পরের ম্যাথটা করার সময় কি -20 -30 ধরবো না? ভাইয়া দেখো এখানে প্লাস এবং মাইনাস এটা ডিপেন্ড করে দূরত্ব, আমাদের দিকটা নির্দেশ করে। অর্থাৎ প্লাস হলে দিক যে দিকে, মাইনাস হলে দিক তার উল্টো দিকে হয়। তাহলে এখানে নেগেটিভ মানে হচ্ছে আলটিমেটলি আমি নেগেটিভ থেকে কিন্তু আমি এখানে ডিরেকশনটা পেয়ে গেছি। ওই কারণে যেহেতু এখানে ডিরেকশন পেয়ে গেছি আমি আর এখানে কোনো চিহ্ন কাউন্ট করব না। সে যদি 30 থাকে 30 দিব, -30 থাকলে তাও 30 দিব। এর মানে ক্যালকুলেশন করার সময় অলওয়েজ আমাকে পজিটিভ জিনিসটা বসাইতে হবে। ডি এর মান তো দেওয়া থাকবে, ক্যালকুলেশন করে আনসার পেয়ে যাবে। আর এক্স এর মান তো কখনো ঋণাত্মক আসবে না, ঋণাত্মকটা তুমি ওমিট করবা, বাদ দিয়ে দিবা, তুমি শুধু ধনাত্মকটা নিবা। এবার হচ্ছে এখানে আমরা বলছিলাম একটা প্লাস একটা মাইনাস, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে তোমার ভিতরে কখনো প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না, গদিন বলছিলাম। এবং আমরা বলছিলাম সেই ক্ষেত্রে আমি এই যে প্রথম আধানের বাইরের দিকে হইতে পারে, দ্বিতীয় আধানের বাইরের দিকে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া প্রথম আধানের বাইরে নাকি দ্বিতীয় আধানের বাইরে আমি কেমনে বুঝবো? তাহলে আমাদের এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যাবে। আমি কি করব, আমি কি প্রথম আধানের বাইরে ধরবো না দ্বিতীয় আধানের বাইরে ধরবো? হ্যাঁ, তাহলে তুমি প্রথম আধানের বাইরে ধরবো না দ্বিতীয় আধানের বাইরে ধরবো? আমি বলছিলাম এই দুইটা আধানের চিহ্ন বাদ দাও। চিহ্ন বাদ দিলে মানটা কত? 10 আর 20। মান চিন্তা করলে যে মানটা ছোট তার বাইরের দিকে, শুধু মান বিবেচনা করলে যে মানটা ছোট তার বাইরের দিকে। তাহলে এই দুইটার মধ্যে ছোট কে ভাইয়া? এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 10। তাহলে 10 এর বাইরের দিকে। যদি আমার 10টা এই পাশে হইতো, 20টা এখানে হইতো, অথবা এটা +20 এটা -10, তাহলে চিহ্নের মানের দিক দিয়ে কোনটা ছোট? 10টা ছোট, তখন এটার বাইরে হইতো। তাহলে আমাদের এক কথায় দুইটা বিপরীতধর্মী আধান হলে শুধু তাদের মান বিবেচনা করলে মানের দিক দিয়ে যেটা ছোট তার বাইরের দিকে। তাহলে আমাদের এটা ছোট, তাহলে তার থেকে কতটুকু বাইরে জানি না, ধরে নিলাম x। তাহলে প্রথমটা থেকে যদি দূরত্ব x হয়, সেকেন্ডটা থেকে দূরত্ব কত হবে? এই দূরত্ব হচ্ছে d, এটা হচ্ছে x, টোটাল দূরত্ব কত? d + x। ওকে, দেন এবার আসো এখানে একটা +1 ধরে নিব। তাহলে a - a+ কে কি করে? আকর্ষণ করে, তাহলে এইদিকে। আর a + a- কে কি করে? বিকর্ষণ করে, তাহলে এইদিকে। আলটিমেটলি দুটো ভিন্ন দিকে, বুঝতে পারতেছি। তাহলে আমরা বলতে পারি e1 - e2 = 0। দ্যাট মিন্স আমাদের e1 = e2। তাহলে 1/4πε0 q1/x² আর q2 / d + x²। হ্যাঁ, আর এদিকে q1 q2 চিহ্ন যাই হোক তোমাকে শুধুমাত্র মান বিবেচনা করতে হবে। 10 আর 20 ক্যালকুলেশন করে আনসার পেয়ে যাবে। সেটা দেখো এখানে তুমি খেয়াল করো, যেমন এখানে আমি দিলাম +10 -20 আর এখানে দিলাম -10 +20। যেটাই হোক তোমাকে চিন্তা করতে হবে মানের দিক দিয়ে কোনটা ছোট। এই প্লাস আছে না মাইনাস আছে সেটা কোনো ফ্যাক্ট না। একটা এই প্লাস আছে না মাইনাস আছে সেটা দিয়ে আমি বুঝবো কোন অবস্থানে শূন্য হওয়া সম্ভব, দিকটা কোন দিকে। তাহলে আমি একটা প্লাস একটা মাইনাস দিকে বুঝলাম বাইরের দিকে হবে। কার বাইরের দিকে? দুইটার মধ্যে মানে যে ছোট, মান মানে কি? চিহ্ন বাদে।
10 20 তার মধ্যে ছোট কোনটা 10 10 এর বাইরের দিকে হোক ম্যাথ এটা হোক ম্যাথ এটা, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন গুলো আনসার পেয়ে যাবা। এটা আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে লিখে দাও ক্লিয়ার। তোমাদের যদি কারো ক্লিয়ার না থাকে তোমরা এই যে এখানে কমেন্টে আমাকে বলে দাও যে কোন জায়গায় কনফিউশন। আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আমি এটা আরেকবার বলছি একটাই কারণে, কারণ গতদিনও আমি পুরোটা ক্লিয়ার করছি, তাও সংক্ষেপে দেওয়ার কারণে অনেকের জিনিসটা মনে থাকবে বেশি দিন। হ্যাঁ, কারণ এই জিনিসগুলা খুবই বেসিক লেভেলের কনসেপ্ট আর কি। এবার আসো, তুমি বইতে কখনো এভাবে পাবা না, হ্যাঁ, অন্য কোথাও কোনো গাইড বুকেও পাবা না। হ্যাঁ, আর অন্য কেউ লেকচারটাও আমি দেখি নেই আমার এখন পর্যন্ত। আমরাও তো মনে করো বিভিন্ন জায়গায় লেকচার টেকচার দেখি যে আসলে আমরা স্টুডেন্টদেরকে ফাঁকি দিচ্ছি কিনা বা আমরা কম পড়াচ্ছি কিনা, সেটার জন্য আমাদেরকেও বিভিন্ন ভালো ভালো চ্যানেলের ক্লাসগুলো মাঝে মধ্যে দেখতে হয় যে তারা কি পড়াচ্ছে। তা আলটিমেটলি দেখলাম যে ওভারঅল চিন্তা করে দেখলে এত সুন্দরভাবে গুছিয়ে কেউ পড়ে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এবার আসি, আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। এখানে তো জিজ্ঞেস করলো প্রাবল্য কোথায় শূন্য, এবার জিজ্ঞেস করবে না ওই যে ওই বিন্দুতে প্রাবল্যটা কত। তাহলে কোন একটা স্পেসিফিক বিন্দুতে প্রাবল্য জিজ্ঞেস করলো, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট দিয়ে করতে হবে। তাহলে খেয়াল করো, যেমন এ বিন্দু, তাহলে প্রাবল্য মানে এখানে কি রাখতে হবে ভাইয়া, একটা একক ধনাত্মক চার্জ। আচ্ছা, আমার লাল কলম গুলো শেষ হয়ে গেছে, আমি একটা লাল কলম নিই। হ্যাঁ, আমি একটা নতুন লাল কলম নিই। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া। হ্যাঁ, আমাদের এখানে দেখো এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত। তাহলে আমাদের একটা নিলাম আমাদের এ বিন্দু আর আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে এ বিন্দুতে বের করতে হবে, তাই না? এবার দেখো দুইটা আধান, এই Q1টা দেওয়া আছে এই +10। ম্যাথ করার সময় আমরা আধানের চিহ্নটা দিব না, বাট এখানে দিকটা তো দেখতে হবে, দিকের জন্য চিহ্নটা লাগবে। এটা হচ্ছে আমার +20। এবারে আমার কথা হচ্ছে এখানে এই দুইটা আধানের মধ্যে দূরত্ব 2 মিটার দেওয়া আছে, আর প্রথম আধান থেকে এটা দূরত্ব হচ্ছে 0.5 মিটার, আর এখান থেকে এটা দূরত্ব 0.5 মিটার। এবার এটা তো আর দেওয়া থাকবে না, এটা 0.5 এটা 2, তাহলে এটা কত হবে, অবশ্যই 2 - 0.5 মানে 1.5 মিটার। এবার আসো, আমাকে বললো এ বিন্দুতে, তাহলে এই বিন্দুতে তুমি এটা কি ধরে নিবা ভাইয়া, একক ধনাত্মক আধান ধরে নিবা, অর্থাৎ +1। তাহলে এটা কি ভাইয়া প্লাস, এটা কি প্লাস, প্লাসে প্লাসে করে কি করে, বিকর্ষণ করে। তাহলে কে কাকে ধাক্কা দিবে, এই Q1 +1 কে ধাক্কা দিবে। তাহলে Q1 কোথায় আছে, ওই পাশে, ওই পাশ থেকে মনে করো আমি +1, ওই পাশ থেকে Q1 আমাকে ধাক্কা দিল, তাহলে আমার ওই পাশ থেকে Q1 আমাকে ধাক্কা দিচ্ছে, আমি কোন দিকে যাব, ও এদিকে চলে গেলাম। তাহলে একটা ধাক্কা খেয়ে এদিকে চলে গেলাম, সেটার দিক হচ্ছে এদিকে, সেটাকে আমরা বলতেছি E1। এরপর এই +20 এই +1 কে কি করবে, তাও বিকর্ষণ করবে। সে কোথায় আছে, ওই যে ওইদিকে, এই দিচ্ছে ধাক্কা দিচ্ছে, ওই যে ধাক্কা দিয়ে দিল। তাহলে একটু খেয়াল করো, তাও এইদিকে দিচ্ছে, তাহলে আমার এইদিকে দিচ্ছে ধাক্কা E2। তাহলে E1 E2 কোন ডিরেকশনে ভাইয়া, সেম ডিরেকশনে। আর আমরা জানি প্রাবল্য তো এক ধরনের বল, এটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধির মান কোন ফলের সমান, যোগফলের সমান। তাহলে আমরা বলতে পারি এই যে দেখো E1 ও আমার এইদিকে, E2 ও আমার এইদিকে, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে আমরা বলতে পারি দুইটা একই দিকে হলে লব্ধি প্রাবল্য হবে E1 + E2। এবার আসো, আমরা তাহলে বলতে পারি E E1 মানে কি, প্রথমটা কত বলে ধাক্কা দিচ্ছে, কত প্রাবল্য। তাহলে 1/4πε0 Q/r²। Q মানে কি, তার আধান 10, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক তোমাকে মানটাই বসাইতে হবে, ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। দূরত্ব মানে কি, যে ধাক্কা দিচ্ছে আর যে খাচ্ছে, যে দিচ্ছে যে খাচ্ছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তাহলে কে দিবে কে খাবে সেটা তোমরা বিবেচনা করে নিও। তাহলে আমাদের কেউ ধাক্কা দিলে কেউ ধাক্কা খায়, আর তাহলে ওই যে ধাক্কা দিচ্ছে আর যে ধাক্কা খাচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই যে এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্ব হচ্ছে 0.5। আর এ যখন ধাক্কা দিবে, এ হচ্ছে এখানে, এ হচ্ছে এখানে, টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে মাঝখানটা 2, এটা 0.5, তাহলে হচ্ছে 2.5। তাহলে এটার জন্য হচ্ছে 0.5, এটার জন্য 2.5, দুইটাকে কি করলাম, যোগ করলাম। যোগ করার কারণ তো বুঝছো, একই দিকে। এবার আসো ভাইয়া বি বিন্দুতে জিজ্ঞেস করলো, সিমিলারলি তুমি বি বিন্দুতে একটা +1 ধরে নিবা। বি বিন্দুতে যদি +1 ধরো, তাহলে দেখো তো আমি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বি বিন্দু, আমি হচ্ছে +1। দেখো আমার বডিতে মনে করো, আমার বডিতে লেখা আছে +1 পজিটিভ, আমি তো অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, তোমরা না অনেক সময় একটু নেগেটিভ হয়ে যাও, নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ হইতে হবে, বি পজিটিভ আমার রক্তের গ্রুপ। তাহলে একটু খেয়াল করে দেখি, এদিক থেকে একজন আমাকে এদিকে প্লাস, এদিকে প্লাস, প্লাস কি করে ধাক্কা দেয়। তাহলে ও যখন ধাক্কা দিবে আমি কোন দিকে যাব, একটু এদিকে যাব। আবার ও যখন ধাক্কা দিবে কোন দিকে যাব, একটু এদিকে যাব। তাহলে ও আমাকে ধাক্কা দেয় এদিকে, ও
ও আমাকে ধাক্কা দেয় এদিকে, তাহলে আলটিমেটলি একজনের ধাক্কা এদিকে, একজনের ধাক্কা এইদিকে, দুইজন যদি দুই দিকে ধাক্কা দেয় তাহলে লব্ধির মান কোন ফলের সমান? বিয়োগ ফলের সমান। তাহলে আমরা বলতে পারি একজন ধাক্কা দিচ্ছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট দেখাই দিই, E1 ধাক্কা দিচ্ছে এইদিকে, E2 ধাক্কা দিচ্ছে এইদিকে, লব্ধির মান কোন ফলের সমান? বিয়োগ ফলের সমান। এবার আমার কথা হচ্ছে কোন আমাদের আলটিমেটলি দুইজন দুই দিক থেকে ধাক্কা দিলে আমি কোন দিকে যাব? অবশ্যই যার মান বেশি তার দিকে যাব। কে বড় কে ছোট আমরা জানি না, আমরা জানি বিপরীত দিকগুলি বিয়োগ করতে হয়। তাহলে E1 ডিফারেন্স E2, আমি একটা থেকে এটি বিয়োগ করব। তুমি এখানে প্রথমে E1 এর মান বের করবা, দেন E2 এর মান বের করবা। দুইটার মধ্যে যেটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। যেটা বড় তার দিকটা হচ্ছে সেই দিকে। যেমন আমরা যদি বলি E1 বড়, তাহলে E1 মাইনাস E2, এবং দিকটা হবে কার দিকে? E1 এর দিকে। E1 যেহেতু ডানে তার দিকে। আবার E1 যদি ছোট হয় তাহলে আমাদের E2 মাইনাস E1, আর দিকটা কার দিকে? বড়টা মানে E2 এর দিকে, তখন হচ্ছে এই দিকে। আর আমরা জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আর মানটা তো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, প্রথমটার জন্য 0.5, পরেরটার জন্য 1.5, ক্যালকুলেশন করলে আমরা আনসার পেয়ে যাব। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের ম্যাথ করব, মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যখন দেওয়া থাকবে তখন ম্যাথগুলোর মধ্যে অনেক একটু ঝামেলা করে আমরা সেটা করব। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলে দাও যে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা জাস্ট এটা বলতে গেলে আমরা এক ধরনের ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিলাম গত ক্লাসটা। সবাই বলো এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, প্রবলেম না থাকলে ক্লিয়ার বলে দাও আমাদের এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলো, তাহলে আমি সামনের দিকে প্রসিড করতে পারি। হ্যাঁ, আমি সামনের দিকে প্রসিড করতে পারি, আশা করি সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা দেখা গেল আমরা যেটা পরে পেলাম। আচ্ছা, সবাই একটু দেখি যে সবাই ক্লিয়ার কিনা। আরমান জাহাঙ্গীর, বাইকে একটু উৎসাহ দেয়। হ্যাঁ, আমার খুবই উৎসাহ দরকার। হ্যাঁ, চালাই যাচ্ছি। তুমি না বললে আজকে চালাইতাম না, আমার উৎসাহ দরকার ছিল, খুব উৎসাহ দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার আসছি হচ্ছে ত্রিভুজ টাইপসের ম্যাথগুলা। হ্যাঁ, ত্রিভুজ টাইপসের ম্যাথগুলা। তো ত্রিভুজ টাইপসের ম্যাথগুলাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বল আর একটা হচ্ছে প্রাবল্য। মানে প্রথমে আমি বল দিয়ে করব, এরপর প্রাবল্য দিয়ে করব। যদিও বল দিয়ে পরীক্ষায় কম আসে, প্রাবল্য দিয়ে বেশি আসে, তো আমরা বলটা করব প্রথমে, এরপর প্রাবল্য দিয়ে প্রচুর ম্যাথ করব। তো আমি দুইটা দেখাবো, তাহলে একটু সবাই খেয়াল করি। হ্যাঁ, আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বলের ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম আমরা বলের ম্যাথ করব, বল। তাহলে আমরা প্রথমে একটু খেয়াল করে দেখি, যদি আমার এরকম হয়, আমাদের মনে করো কোন একটা বিন্দু, ওই বিন্দুতে একটা বল কাজ করে এইদিকে F1, এইদিকে একটা বল কাজ করে F2, তাহলে আমরা বলতে পারবো তাদের লব্ধি যেটা, এই লব্ধিটা এইদিকে কাজ করবে মনে করো, ওই লব্ধির যে মানটা, ওই লব্ধির মানটা আমরা বলতে পারি কি, ওই লব্ধির মানটা ধরে নিলাম F। তাহলে আমরা F কত পাবো? F ইকুয়ালস টু আমরা বলতে পারি কত? রুট ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos অফ আলফা। এখানে আলফা মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবং ফার্স্ট ইয়ারের ভেক্টরে আমরা পড়াইছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্ট, দুইটা ভেক্টরকে একই বিন্দুতে থাকতে হবে, ওই বিন্দু থেকে দুইটাকে বহির্মুখী হইতে হবে। এই বিন্দু থেকে এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, দুইটা যখন বহির্মুখী অথবা দুইটাই যখন অন্তর্মুখী, ওই মুহূর্তে মধ্যবর্তী কোণটাকে আমরা বলি আলফা। সো দিস ইজ আওয়ার আলফা। এন্ড আমাদের অনেক সময় বলা হয় এটা হচ্ছে লব্ধির মান। তাহলে আমাদের F1 এবং F2 দুইটা বলে লব্ধির মান হচ্ছে F ইকুয়ালস টু রুট ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos অফ আলফা। এখন হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা তো এখানে মান নির্ণয় করলাম, এবার যদি তোমাকে দিক নির্ণয় করতে বলে যে লব্ধির দিক, অর্থাৎ বলা হলো এই দুইটা মিলে সে আসলে কোন দিকে যাবে বা কোন দিকে মুভমেন্ট করবে বা কোন দিকে গতিশীল হবে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি আমাদের লব্ধির দিক, সেটা আমরা থিটাটা বের করতে পারি। এই যে থিটা, এই থিটাটা এটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, আমার এই থিটার মান বের করতে হবে। আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ারের টেকনিক শিখিয়েছিলাম, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু আমরা বলতাম হচ্ছে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। হ্যাঁ, sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। আলফা মিন্স ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি অন্য কোনো কিছু হয় তুমি সেটাই দিবা। এখানে মধ্যবর্তী কোণ আলফা, আমি আলফা দিলাম। sin বাই cos, মনে রাখার টেকনিক, tan সমান sin বাই cos। দেন
আমরা বলবো আমি কোন অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, থিটা। আমি যেটা বের করতে চাচ্ছি থিটাটা, এই থিটাটা আমার দুইটা বলের মধ্যে কার সাথে আছে, থিটাটা আছে F1 এর সাথে, নাই কার সাথে, F2। যার সাথে নাই তাকে আমরা এখানে বসাবো। তাহলে আমি কাকে বসাবো, যে থিটাটা আমরা বের করতে চাচ্ছি সেটা যার সাথে নাই তাকে বসাবো, প্লাস বাকি যেটা আছে সেটা নিচে বসে যাবে। তাহলে tan θ = F2 sin α / F1 + F2 cos α, এখান থেকে থিটার মানটা বের করে ফেলতে পারবো। এখন বলা হলো আমাদের এখানে, তোমাকে এরকম বলা হলো যে ভাইয়া যদি এরকম হয়, আমার এখানে যে আধানটা গতিশীল হবে দুইটা বলের কারণে, যে গতিশীল হবে, যে আধানটা গতিশীল হবে তার ভর যদি আমার এত হয়, তাহলে তার ত্বরণ কত? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো A = F/m। তাহলে এখান থেকে ত্বরণটা বের করে ফেলতে পারবো। তবে বল কোনটা ইউজ করতে হবে, সবসময় লব্ধি বলটা ইউজ করতে হবে। কেন? কারণ সে লব্ধি বলের দিকে যাচ্ছে। কারণ আমরা আগে বলছিলাম আমাদের ফার্স্ট ইয়ারে বলছিলাম F = summation A, এটা আসলে পুরোপুরি সঠিক নয়, সঠিক হচ্ছে summation of F = ma। summation of F মানে হচ্ছে লব্ধি বল। তাহলে A = F/m, এখানে F মিন্স কি, F মানে হচ্ছে লব্ধি বলটা, F মানে কি, লব্ধি বলটা। তখন তুমি ক্যালকুলেশন করে মানগুলো বসাই দিতে পারবা। সিমিলারলি আমরা প্রাবল্যের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। তবে প্রাবল্যের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে কি, যে পয়েন্টে প্রাবল্য বের করতে বলবে সেই পয়েন্টে একটা +1 আমরা নিচ থেকে ধরে নিব। কারণ প্রাবল্য মানে হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, ওই কারণে প্রাবল্য বললে আমরা এটা +1 ধরে নিব। দেন আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, কে প্রশ্ন দেখে নাই? ওকে, দেন আমরা আর একটু সামনের দিকে প্রসিড করি। তাহলে আর একটু প্রসিড করলে এবার আমি পার্সোনালি এক্সাম্পল দিয়ে ম্যাথ দেখাবো। হ্যাঁ, পার্সোনালি এক্সাম্পল দিব। প্রথমে হচ্ছে আমি বলের জন্য করব ট্রায়াঙ্গল। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা আমাদের ত্রিভুজটা সমবাহু হইতে পারে, সমবাহু নাও হইতে পারে। সাধারণত ম্যাক্সিমাম মেথা আমার সমবাহু হয়, সমবাহু না হলে কি হয় সেটা আমি দেখাবো। আপাতত আমি শুধুমাত্র সমবাহু দেখাবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে একটা ত্রিভুজ আছে, আমি এদিকে দেখে এদিকে আমি ক্যালকুলেশন করব। ওকে, আমার এরকম একটা ত্রিভুজ আছে, একটু খেয়াল করো। এই ত্রিভুজটাকে আমরা বলতেছি ভাইয়া কেমন বাহু ভাইয়া, সমবাহু। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। যখনই হলো সমবাহু কখনো তোমাকে বলে দিবে না, সমবাহু যখন কখনো তোমাকে বলে দিবে না, সমবাহু হইলে তোমাকে কখনো বলে দিবে না কোনটা কত। তোমরা জানো সমবাহু মানে হচ্ছে কোণগুলো কত ডিগ্রি করে ভাইয়া, 60 ডিগ্রি করে। অথবা অনেক সময় বলবে এই বাহুর মান এত, এই বাহুর মান এত, এই বাহুর মান এত। আলটিমেটলি তিনটা সমান হলে সমবাহু, আর না হলে তোমরা নরমালি জিওমেট্রি দিয়ে করবা। তাহলে আমাকে এখানে বলা হলো, এখানে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এই বিন্দুতে আধানের মান, মনে করে এটা এই বিন্দু, ডাইরেক্ট আমি আধানের মান দিয়েছি QA। এই বিন্দুতে আধান, এই বিন্দুতে আধানটাকে আমি নাম দিচ্ছি QA। বি বিন্দুতে আধান, বি বিন্দুতে আধানটাকে নাম দিচ্ছি QB। সি বিন্দুতে আধানটাকে নাম দিচ্ছি QC। নাও লেটস মুভ। আমাদের এখানে এ বিন্দুতে যে আধানটা আছে, ওই এ বিন্দুতে একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দুতে আধানের মান হচ্ছে +10 কুলম। এই বিন্দুতে আমাদের আধানের মান হচ্ছে +10 কুলম। দেন আমাদের এই বি বিন্দুতে, এই বি বিন্দুতে আধানের মান, এই বি বিন্দুতে আধানের মান মনে করো হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের -20 কুলম। আর সি বিন্দুতে আমার আধানটা হলো, আমি ধরে নিলাম হচ্ছে +15 কুলম। অর্থাৎ আমি ইচ্ছা মতো ধরে নিলাম, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস ধরলাম। তুমি কখনো চিন্তা করবা না কোনটা প্লাস, কোনটা মাইনাস, কোনটা প্লাস, এত টেনশনের কোনো প্রয়োজন নাই।
তোমার কাছে একটা নীতি আছে, সেই নীতিটাকে আমরা বলি আমাদের আকর্ষণ বিকর্ষণের নীতি। ভাইয়া তুমি নিজেই চিন্তা করো, তুমি সমধর্মী দেখলে তোমার উৎসাহ জাগে নাকি বিপরীত ধর্মী দেখলে উৎসাহ জাগে? অবশ্যই ভাইয়া আমার বিপরীত ধর্ম দেখলে বিপরীত ধর্মী দেখলে উৎসাহ জাগে। তাহলে আলটিমেটলি ওভারঅল চিন্তা করবা, বিপরীত ধর্মী দেখলে টেনে দিবা আর আমাদের সমধর্মী দেখলে দূরে ঠেলে দিবা। তাহলে আমি আবারও বলতেছি, বিপরীত ধর্মী দেখলে টানবো, সমধর্মী দেখলে দূরে ঠেলে দিব। তাহলে এটাই হচ্ছে আমার এখানে মেইন কনসেপ্ট। তাহলে সমধর্মী ঠেলে, বিপরীত ধর্মী টানে। তাহলে আমরা এই কনসেপ্টটা আমরা আজকের ম্যাথগুলা বেসিক ক্লিয়ার করব। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমাকে বলে দিবে, তোমাকে প্রথমে বলে দিল, 1 নাম্বার বলে দিল, দেখো প্রশ্ন। তাহলে কোশ্চেন 1, এখানে আমরা 3টা ম্যাথ করাবো। আমি আবারও বলতেছি, এখানে আমি 3টা ম্যাথ করাবো। বলা হলো এ বিন্দুতে লব্ধি বলের মান নির্ণয় করো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে কোন বিন্দুতে নির্ণয় করব ভাইয়া? এ বিন্দুতে লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করব। আমি আমার সুবিধার্থে তাহলে একটু খেয়াল করো, কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে যত ধরনের বল কাজ করবে সবগুলা কোন বিন্দুতে কাজ করবে? এ বিন্দুতে। তাহলে একটু খেয়াল করো, এটাকে আমি একটু আমার জায়গা খালি করার জন্য এটাকে নিচে লিখি, QA + 10 কুলম্ব। তাহলে একটু ভালো করে খেয়াল করি, আমাদের এবার হচ্ছে আসল খেলা। তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, কোন বিন্দুতে? এ বিন্দুতে। এবার দেখো আমার এ বিন্দুতে যে আধানটা আছে, ওই আধানটাকে দেখো ওই আধানটা প্লাস না মাইনাস? ভাই আমার ওই আধানটা হচ্ছে প্লাস। ওই আধানটা প্লাস না মাইনাস? ওই আধানটা হচ্ছে আমার প্লাস। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আমার সুবিধার জন্য এটাকে প্লাস বানাই দিই, কারণ আমার এখানে না হয় এইদিকে চলে যাবে, এইদিকে চলে গেলে আমার লিখতে সমস্যা হবে। আলটিমেটলি তোমার সবগুলো জিনিসই চলে আসবে। সাপোজ আমি এটাকে প্লাস বানিয়ে দিলাম আপাততর জন্য, ওকে, আর আমাদের এটাকে আমরা মাইনাস বানিয়ে দিলাম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমার এই যে আমি যদি বলি QA = -10 কুলম্ব, তুমি যা ইচ্ছে তা করতে পারো, কোনো সমস্যা নাই। এবার বলো এটা কি প্লাস না মাইনাস? ভাইয়া আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার মাইনাস। সে যদি মাইনাস হয়, এবার বলো এই মাইনাস, দেখো তুমি সবসময় চিন্তা করবা যে বিন্দুতে বের করতে বলছে সেই বিন্দুর উপরে প্রভাব। যেমন ওই বিন্দুতে বের করতে বলছে, তাহলে সবাই তাকে নাড়া দিবে। যে বিন্দুতে বের করতে বলবে সবাই তারা নাড়া দিবে, তাকে দিবে ধাক্কা, তাকে দিবে টান, সেখান থেকে আমি বের করব আমাদের টোটাল লব্ধি বলের মান। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার কাউকে সে ধাক্কা দিবে, কাউকে সে টান দিবে, সেখান থেকে আমি আমার মানটা বের করে নেব। তাহলে তুমি যদি দেখো এটা হচ্ছে মাইনাস, আচ্ছা বলো তো তাহলে আমার যত ধরনের প্রভাব সেটা কার উপর? সেটা হচ্ছে এর উপর। এবার আসো, এর উপর কয়টা আধানের প্রভাব আছে? 2টা, একটা হচ্ছে বি বিন্দুর আধান আর একটা হচ্ছে সি বিন্দুর আধান। এবার বলো এই বি বিন্দুর আধান এ বিন্দুর আধানটাকে কি করে ভাইয়া? টানে নাকি দূরে ঠেলে দেয়? তুমি চিন্তা করো, আমি হচ্ছে প্লাস, দেখলাম আমি মাইনাস, তাহলে আমি কি টানবো না? অবশ্যই টানবো। তাহলে আমি এই মাইনাসটাকে দেখতেছি মানে টানতেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্ষেত্রে যে পরিমাণ বল আমার কাজ করবে সেই বলটা হচ্ছে এদিকে, সেই বলটা হচ্ছে এদিকে। এইদিকে বলটা কাজ করতেছে কার জন্য? বি এর জন্য। তাহলে আমি এই বলটাকে নাম দিলাম মনে করো FB। এটা ফেসবুক না, এটা হচ্ছে আমাদের বি পয়েন্টে বল, ফোর্স এট বি পয়েন্ট। তাহলে বি পয়েন্ট কাকে টানে? এ পয়েন্টকে টানে। তাহলে এ পয়েন্টকে টানে এদিকে। তাহলে আমরা বলতে পারবো তোমার বলের ক্রিয়া হচ্ছে যে বিন্দুতে বলছে সেই বিন্দুতে। এই বিন্দুতে বলের ক্রিয়া কোন দিকে ভাইয়া? এইদিকে, এইদিকে, এইদিকে। আচ্ছা এবার আসো ভাইয়া সি বিন্দু। এই সি বিন্দু এ মাইনাস, তাহলে দেখো এই সিটা প্লাস, এই প্লাস মাইনাস কি করে ভাইয়া? টানে টানে টানে। তাহলে এটা যদি টানে তাহলে কি হবে? সে এদিকে টানবে। তাহলে তার টানের মানটাকে আমি নাম দিলাম আমাদের FC। এবার আসো, আমরা জানি নিউটনের আমাদের যে সূত্রটা, কুলম্বের সূত্র, F হচ্ছে 1/4πε0 Q1 Q2 / d²। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। দেন একটু খেয়াল করে দেখো,
এখানে যে বাহুগুলোর দৈর্ঘ্য তো সাপোজ আমার দেওয়া থাকবে, তো আমি এগুলোকে জাস্ট এটাকে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু বলে আমরা ওইভাবে নামকরণ করব। তাহলে আসো আমার 1 নাম্বার কাজ, তাহলে ভাইয়া এফ বি বের করো। তাহলে আমি এফ বি বের করলাম, বি বিন্দুতে এফ বি। তাহলে এফ বি যদি বের করি ভাইয়া দেখো তো একটু, এফ বি মানে কি? এফ বি মানে হচ্ছে বি বিন্দু এ বিন্দুকে টানতেছে। তাহলে 1/4 এপসাইলন নট কে কে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ আর বি এর মধ্যে যে টানাটানি সেটা হচ্ছে আমার এফ বি। তাহলে এ আর বি, তাহলে এখানে দিব কিউ এ কিউ বি। এবার দূরত্বটা কত? এ থেকে বি এর দূরত্ব, এ বি নাম দিলাম, এ বি, এটা স্কয়ার হবে। এবার তুমি ক্যালকুলেশন করবা, তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? 9 × 10⁹ কিউ এ। আচ্ছা দেখো আমরা কিন্তু এই চিহ্ন দ্বারা কি করছি? দিক নির্ণয় করছি। তাহলে চিহ্ন দ্বারা যেহেতু আমরা দিক নির্ণয় করছি, এখন কি আমরা আর কোনো চিহ্ন বসাবো ভাইয়া? না ভাই, আমরা কোনো চিহ্ন বসাবো না, শুধু মান বিবেচনা করব। তাহলে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে কত? 20, 10/20। দূরত্ব কত যেটা দেওয়া থাকে সেটা স্কয়ার, ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবে এত, এফ বি এর মান। তো আমি একটা বের করে দেখাইলাম, আমি জাস্ট তোমাকে এটা শিখাইলাম যে ভাইয়া তুমি কখনো এখানে চিহ্নগুলা বসাবা না, প্লাস নাকি মাইনাস সেটা বসাবা না। এই প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে আমি দিকটা দিয়ে দিছি অলরেডি। এবার আসো আমার এফ সি বের করব। এফ সি মানে কার মধ্যে বল, বল মানে কি? আলটিমেটলি টানাটানি করতেছে, হ্যাঁ টানাটানি, হ্যাঁ কার মধ্যে? এ আর সি এর মধ্যে টানাটানি। তাহলে 1/4 এপসাইলন নট টানাটানি বিটুইন এ এবং সি ডিভাইডেড বাই এ সি হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে তুমি এফ বি আর এফ সি এর মান পেয়ে যাবা। তাহলে আমি বলবো এফ বি আর এফ সি আমি পেয়েছি। তাহলে এখন এফ বি আর এফ সি এর মান বের করা শেষ। এখন আসো আমাদের বলা হলো লব্ধি বল। এখন তোমরাই চিন্তা করে দেখো ভাইয়া, আমাদের এই পয়েন্টে একটা বল কাজ করে এদিকে, একটা বল কাজ করে এদিকে, লব্ধি বল কোন দিকে হবে? তাদের মাঝামাঝি কোথাও, তাহলে তাদের মাঝামাঝি কোথাও এইদিকে হবে। ওই লব্ধি বলটাকে আমি নাম দিলাম এফ। যদি এই দুইটা বলের মান সমান হয়, তাহলে লব্ধি বল ঠিক মাঝখান দিয়ে, তখন আর তোমাকে ক্যালকুলেশন করার দরকার নাই, তুমি ডাইরেক্ট কি করে দিবা? বলে দিতে পারো ঠিক মাঝখান দিয়ে যায়। ওটা হচ্ছে দিক নির্ণয়ের ক্ষেত্রে। বাট আমরা আলটিমেটলি দিক নির্ণয় করবো না, এখানে দিক নির্ণয় হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আবার বলতেছি দিক নির্ণয় হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা দিক নির্ণয় নিজেরা করবা। ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা শুধু মান নির্ণয় করে করে দেখাবো যত ধরনের ভিন্ন ভিন্ন হইতে পারে। এবার আসো, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া? দুইটার 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো আলফা ইকুয়ালস টু কত ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে আমার এফ এর মান বের করা যাবে তো? যাবে। এফ বি জেনে গেছি, এফ সি জেনে গেছি, সুতরাং এফ ইকুয়ালস টু বলা যাবে রুট ওভার এফ বি স্কয়ার প্লাস এফ সি স্কয়ার প্লাস 2 এফ বি এফ সি কজ অফ আলফা। আচ্ছা ভাইয়া, যদি আমাকে বলা হয় দিক কোন দিকে, দেখো দিক যদি তোমাকে জিজ্ঞেস করে, তোমাকে কারো সাপেক্ষে দিতে হবে। ওই দিকটা তুমি এ বি বাহুর সাপেক্ষেও দিতে পারো, ওই দিকটা তুমি এসি বাহুর সাপেক্ষেও দিতে পারো। কার সাপেক্ষে দিবে সেটা হচ্ছে বড় কথা। সাপোজ তুমি দিকটা দিচ্ছ হচ্ছে এ বি বাহুর সাপেক্ষে, তাহলে এ বি বাহুর সাথে কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে আছে। এ বি বাহুর সাথে থিটা ডিগ্রি কোণে আমাদের আছে, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু sin বাই cos। তাহলে আমাদের sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। এবার বলো তুমি কার মান বের করবা ভাইয়া? থিটার মান বের করবা। থিটাটা কার সাথে আছে? এফ বি এর সাথে আছে। নাই কার সাথে? এফ সি। যার সাথে নাই তাকে বসাবো, যার সাথে নাই তাকে বসাবো, প্লাস আমাদের অন্যটা এফ বি। তাহলে তুমি ক্যালকুলেশন করে এখান থেকে থিটার মানটা বের করে ফেলতে পারবে। আমি অন্য কোনো ম্যাথে তোমাকে থিটা বের করে দেখাবো না। তাহলে আমাদের একটা ম্যাথ করা শেষ। তাহলে আমি আবার বলতেছি, একটা ম্যাথ বের করা শেষ। এবার হুবহু সেম ম্যাথ, একটু ভালো করে খেয়াল করো। হুবহু সেম ম্যাথ আমাকে এবার বলবে প্রাবল্য নির্ণয় করো। কি নির্ণয় করতে বললো? প্রাবল্য। তাহলে তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি এটা একটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নের আনসার আশা করি সবাই বের করতে পারবা। তোমাদের সবার ক্লিয়ার কিনা? এখানে দেখো তোমরা সবাই কিছুক্ষণ পর পর ক্লিয়ার মারবা। ক্লিয়ার মারবা মানে বলবা যে আসলে ক্লিয়ার কিনা, কারণ আমি একটা ম্যাথ থেকে একটা ম্যাথে শিফট করব এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর তোমরা দেখবা খুব দারুণ একটা বেসিক পাবা। এবং এখানে দেখা যায় অনেকে এই অধ্যায়ের ম্যাথগুলো তো অনেকে তোমাদের অনেক বন্ধু বান্ধব ঝামেলা করে, হ্যাঁ অনেকেই ঝামেলা করে, তারা প্রপারলি বুঝতে পারে না আসলে তারা কিভাবে ম্যাথগুলোকে হ্যান্ডেল করবে। এবার আসো, এবার তোমাকে প্রশ্ন করলো হচ্ছে কি, দেখো এই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান, যখনই প্রাবল্য বলবে তখন এই বিন্দুতে কোনো আধান দেওয়া থাকবে না। তাহলে যখনই আমাকে প্রাবল্য বললো, আমি তো এটা করে ফেলছি, হ্যাঁ আচ্ছা তাহলে আমি এবার পরের ম্যাথে চলে যাই। যখনই আমাকে বললো প্রাবল্য, তখন এই বিন্দুতে কোনো আধান থাকবে না।
তাহলে এ বিন্দুতে কোনো আধান থাকবে না। তাহলে এ বিন্দুতে আধান থাকবে না যখন আমাদের প্রাবল্য বলবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা চিত্রটা মুছে আর একটু আঁকতে পারি আবার। আমাদের এখানে চিত্রটা মুছে আমরা আবার আঁকি, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এবার দেখো আবার কোনগুলো তো 60 আমি আর দিচ্ছি না, সমবাহু ত্রিভুজ। এবার আসি আমরা ভাইয়া, এটা হচ্ছে আমার এ বিন্দু। এখন যখনই বলছে এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান নির্ণয় করো, তখন তোমাকে কখনো এ বিন্দুতে আধানের মান দেওয়া থাকবে না। কারণ আমরা কি জানি, প্রাবল্য মানে কার উপর বল ভাইয়া? প্রাবল্য মান হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল ভাইয়া। তাহলে আমি কি করব, এখানে মনে মনে +1 ধরে নিব। যদি তুমি +1 ধরে নাও, এবার বলো a +20 +1 কে কি করবে ভাইয়া? a +20 +1 কে কি করবে ভাইয়া? কি করবে? এটা প্লাস, প্লাসে প্লাসে কি করে ভাইয়া? বিকর্ষণ করে। তাহলে আমি প্লাস, সেও প্লাস, আমি তাকে কাছে টানতে চাচ্ছি না, ভালো লাগতেছে না, তাহলে আমি তাকে দূরে ঢেলে দিব। তাহলে দেখো এটা যেহেতু এখন আমি এখানে লিখে দিই এই যে প্লাস মনে করো, তাহলে এই প্লাস হওয়ার কারণে এই বি তাকে কি করবে? ধাক্কা দিবে। দেখো এই বি ধাক্কা দিচ্ছে 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 কোন দিকে? এরকম না? হ্যাঁ, তাহলে এই বিটা এখান থেকে এই দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা বলবো এটাকে নাম দিলাম আমাদের ই বি। এবার হচ্ছে প্রাবল্য, যেটা একক ধনাত্মক আধান। এখন ই বি কোন বিন্দুতে কাজ করে? অবশ্যই এই বিন্দু, কারণ তোমাকে যে বিন্দুর কথা বলবে সেই বিন্দুতে। এবার আসো, পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এই বিন্দু, এটা হচ্ছে। তাহলে আমি এবার ইবি এর মান কিভাবে বের করব? ইবি এর মান তো সিম্পল হিসাব, ইবি = 1/4πε0 q/r²। কিউ মানে কি? QB। তাহলে QB ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে ab²। ক্যালকুলেশন করব, आंसर বের হয়ে যাবে, চিহ্ন কাউন্ট করা যাবে না। এবার আসো, এখানে +1 আছে, এই +1 কে এই +15 কি করবে ভাইয়া? তাও ধাক্কা দিবে। ধাক্কা কোন দিকে দিবে? সে এখান থেকে এদিকে ধাক্কা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। তাহলে খেয়াল করো, ও আমার ধাক্কা দিবে কোন দিকে ভাইয়া? ও আমার ধাক্কা দিবে হচ্ছে উপরের দিকে। তাহলে এই উপরের দিকে যে ধাক্কা দিল, এই ধাক্কার মানটাকে আমি নাম দিলাম ইসি, মানে হচ্ছে প্রাবল্য সি। তাহলে আমরা বলতে পারি ইসি = 1/4πε0 QC ডিভাইডেড বাই AC²। ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবা। এবার হচ্ছে লব্ধি। তাহলে এ পয়েন্ট থেকে এটাও বহির্মুখী, এটাও বহির্মুখী, ওই মুহূর্তে মধ্যবর্তী কোণটাকে আমরা বলি আলফা। এবং দেখো এটা যেহেতু সমকোণী সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও হবে আমার কত? 60। তাহলে মধ্যবর্তী কোণ কত? 60। তাহলে আমরা বলতে পারি আমাদের লব্ধি প্রাবল্য ই = √EB² + EC² + 2EB EC cos of আলফা, যেখানে আলফার মান 60 ডিগ্রি। আবার আমরা বলতে পারবো এই দুটার লব্ধি কোন বরাবর হবে? এই যে এই বরাবর, আমাদের মাঝখানে কোথাও না কোথাও হবে। এখন তুমি যে কোনো একদিকে থিটা ধরে এখান থেকে থিটাও বের করতে পারো, আমি আর বের করে দেখাচ্ছি না। তাহলে এ বিন্দুর কাজ আমাদের শেষ ভাইয়া, এ বিন্দুর কাজ আমাদের শেষ। এ বিন্দুতে কারো কোনো ঝামেলা আছে কিনা বলো? এ বিন্দুতে কারো কোনো ঝামেলা আছে কিনা বলো? এ বিন্দু ক্যালকুলেশনে কারো কোনো ঝামেলা আছে কিনা? কার সাউন্ডে কেন সমস্যা হবে? সাউন্ডে কি সমস্যা হচ্ছে? ইভান সাইদ বললো সাউন্ডে সমস্যা হলো। কই সাউন্ডে কি সমস্যা হচ্ছে? একটু কমেন্টে জানাও। সাউন্ডে কি সমস্যা হচ্ছে কিনা? আরমান জাহাঙ্গীর একটা প্রশ্ন করছো, আচ্ছা ভাই E1 - E2 = 0 কিভাবে কিভাবে লিখলাম আমি যদি E2 বড় হয়? দেখো তোমার প্রশ্ন হলো আমি E1 - E2 = 0 কিভাবে লিখলাম যদি আবার E2 বড় হয়। হ্যাঁ, আসলে দেখো এখানে কেউ বড় কেউ ছোট না, দুইটা সমান। এই দুইটা সমান হওয়ার কারণে আমি এটা লিখতে পারতেছি
যেহেতু দুইটা সমান আমরা e1 - e2 লেখা যে কথা e2 - e1 লেখো সেম কথা। আরমান জাহাঙ্গীর, আশা করি আনসারটা পাইছো। এই সাউন্ডে কি প্রবলেম হচ্ছে নাকি? ওকে, যদি প্রবলেম না হয় দেন আমি সামনের দিকে প্রসিড করি। তাহলে দেখো আমাদের অলরেডি আমরা দুইটা ম্যাথ করে ফেলছি, একটা হচ্ছে বলের জন্য, একটা হচ্ছে প্রাবল্যের জন্য। এবার আমি চিত্রটা আবার আঁকবো, মানে এক চিত্রে সব করে ফেলবো, এক চিত্রে সব করে ফেলবো। এবার আমি ঠিক সেম চিত্রটা আবার আঁকি, আবার আঁকবো ঠিক সেম চিত্র। আর আমি কোনগুলো করতেছি না মনে ধরে নিবে সবসময় সমবাহু। তাহলে কিউ এ ইকুয়ালস টু আগের মতো কত ছিল -10 কুলম। এবারে বললো আমাদের এ বিন্দু না, এবার দিল আমাদের কোশ্চেন তো 1 2 গেল, এবার হচ্ছে 3 3-এ আমাকে বললো লব্ধি বলের মান নির্ণয় করো। আর বলের মান নির্ণয় করতে বললো অবশ্যই তোমাকে কি দেওয়া থাকবে, তোমার সবকিছু দেওয়া থাকবে। তাহলে আমার কি বললো, লব্ধি বলের মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমি লব্ধি বলের মান নির্ণয় করব। ওকে, তোমরা সবাই একটু খেয়াল করে দেখি আমার লব্ধি বলের মান। এবার আমরা আবার বল বের করবো, দেন আমরা আবার ঠিক ওই পয়েন্টে আবার প্রাবল্য বের করব। তাহলে আসো আমরা বল বের করি। তাহলে কোন বিন্দুতে বল বের করবা ভাইয়া? তুমি বি বিন্দুতে বল বের করবা। ওকে, আচ্ছা তাহলে বি বিন্দুটা কেমন ভাইয়া? প্লাস। বি বিন্দু যদি প্লাস হয়, এবার বলো সকল টানাটানি সকল ধাক্কাধাক্কি কার উপর কাজ করবে ভাইয়া? বি বিন্দুর উপর। যাকে আমি চুজ করব তার উপরই ধাক্কাধাক্কি টানাটানি কাজ করবে, যাকে চুজ করবো না তার উপর কাজ করার কোনো কারণ নেই। তাহলে আমি চুজ করলাম কারে? বি বিন্দুরে। যত টানাটানি ধাক্কাধাক্কি সব কার উপর? বি বিন্দুর উপর। তাহলে আসো এবার সবকিছু বি বিন্দুর উপর যাবে। এই বি বিন্দুটা কেমন ভাইয়া? ধনাত্মক, পজিটিভ। এই মাইনাস এই বি বিন্দুরে কি করবে ভাইয়া? এই তুমি চিন্তা করো না, এটা যদি মাইনাস, এটা হচ্ছে প্লাস, ইশারা দিবে না ভাইয়া? প্লাসে মাইনাস, হ্যাঁ, একটা আকর্ষণ কাজ করে। তাহলে আমার খেয়াল করো, এবার হচ্ছে কি কারে টানবে? যে পয়েন্ট সবসময় তার উপর কাজ করবে। তাহলে যেহেতু বি বিন্দুর উপর কাজ করবে, বি বিন্দুকে এ বিন্দু কি করবে ভাইয়া? কি করবে? চোখ টিপে দেবে না? হ্যাঁ, তাহলে চোখ টিপে দিবে মানে টেনে দিবে। তাহলে কারণ এটা প্লাস ওটা মাইনাস, যখনই দেখলো মাইনাস তাকে টানাটানি শুরু করে দিল। তাহলে এই বি রে যদি এ টানে, কোন দিকে টানবে? তার দিকে টানবে না? হ্যাঁ ভাইয়া, তার দিকে টানবে। তাহলে এটার দিকটা কোন দিকে হবে? এ পয়েন্টে বলের দিকটা হবে এর জন্য, এ আদানের জন্য, এ বিন্দুর আদানের জন্য যে বলটা কাজ করে সেটা হচ্ছে এফ এ, এবং এফ এটা এই বরাবর কাজ করে। এফ এর মান আশা করি সবাই বের করতে পারবা। এফ এ ইকুয়ালস টু 1/4 এপসিলন নট আমাদের কিউবি ডিভাইডেড বাই এবি স্কয়ার। ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবো, চিহ্ন কাউন্ট করব না। এবার আসো এ বি এর উপর আরেকজনের প্রভাব আছে, সেটা হচ্ছে সি। যখন আমি সি কে বলবো তুমি কি বি কে দেখেছো, আমার সি আমাকে आंसर দিবে জি ভাইয়া দেখেছি। আমি বলবো তুমি কি বি বিন্দুকে কাছে টেনে নিবা, সে বলবে জি আমি কাছে টানবো না। কেন? কারণ সে তো ধনাত্মক, আমি তো উল্টা জিনিসের প্রতি আকর্ষণ করি, একই ধরনের জিনিস আকর্ষণ করি না। তাহলে এই সিটা আমাদের ছি করে করে বি বিন্দুকে কি করবে? তাড়াইয়া দিবে। তাহলে বি বিন্দুকে যখন তাড়াইয়া দিবে তার দিক কোন দিক হবে ভাইয়া? দেখো, তাহলে এটা ছিল সি বি কে দিবে ধাক্কা ধাক্কা ধাক্কা। এই যে দিবে ধাক্কা, এই ধাক্কাটার কারণে আমার বি বিন্দুতে বলের দিকটা হবে এই দিকে। এই বলের মান হচ্ছে, এই বলের নাম হচ্ছে এফ সি। সি বিন্দু দিচ্ছে, তাহলে সি বিন্দু কাকে দিচ্ছে? বি বিন্দুকে। তাহলে আমরা এই এফ সি টা কিভাবে বের করতে পারি? কে কাকে দিচ্ছে? সি বি কে দিচ্ছে। তাহলে আমার কিউ সি কিউ বি হবে। তাহলে এফ সি ইকুয়ালস টু 1/4 এপসিলন নট কিউ বি কিউ সি ডিভাইডেড বাই বি সি স্কয়ার। এবার আসো, তাহলে এই যে পয়েন্টটা বি পয়েন্ট, এই বি পয়েন্ট একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই বি পয়েন্ট থেকে ও আমার এদিকে চলে যাচ্ছে আর ও আমার এদিকে চলে যাচ্ছে। যে পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে। দুইটার মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা বলি কি? আলফা। এবার আসো, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা যদি 60 হয় এই কোণটা কত হবে ভাইয়া?
120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি, কারণ টোটাল হচ্ছে 180, তাহলে 180 থেকে 60 বিয়োগ দিলে 120, তাই এবার আলফার মান কত হবে? 120 হবে। তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, আমার f ইকুয়ালস টু হচ্ছে √fa² প্লাস fc² প্লাস 2fa fc cos অফ আলফা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। আর যদি তুমি বলো ভাইয়া এখান থেকে লব্ধির মান বের করবা, এই দুইটার মাঝামাঝি কোথাও লব্ধি হবে, এবার তুমি সেই অনুযায়ী ক্যালকুলেশন করো, তুমি তোমার আনসার পেয়ে যাবা। আমি মনে করো আমি ধরে নিলাম এটার সাথে অ্যাঙ্গেলটা থিটা, দেন তুমি ওভাবে ক্যালকুলেশন করো, এটা তো আমরা সবাই জানি খুবই সোজা। তাহলে আশা করি এরপরে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা বুঝে গেলাম যদি বি বিন্দু হয় তাহলে কেমন হবে সেটা আমরা বুঝলাম। এবার আসি নাও, তাহলে আমাদের বি বিন্দুতে বল বের করা শেষ। বি বিন্দুতে যখন আমার বল বের করা শেষ, এবার আমরা ঠিক সেম ভাবে আগের মতো বি বিন্দুতে কি বের করবো ভাইয়া? বি বিন্দুতে প্রাবল্য বের করবো। তাহলে আসো এবার বি বিন্দুতে প্রাবল্য বের করো। আবার সবকিছু মুছে দিই। বি বিন্দুতে কি করবো ভাইয়া? প্রাবল্য বের করব। তাহলে এ বিন্দু কিউ এ ইকুয়ালস টু -10 কুলম আগের মতো, আর এখানে যে আমার আছে এটা হচ্ছে কোন বিন্দু? সি বিন্দু। কিউ সি ইকুয়ালস টু হচ্ছে কত? কিউ সি ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে আমাদের কিউ সি ইকুয়ালস টু আমরা বলতে পারি আমাদের +15 ছিল, মানে একই ধরনের ইউজ করি তাহলে সুবিধা হবে। এবার আসো আমার বল বলবে না, এবার বলবে আমাকে কাঙ্ক্ষিত প্রাবল্য। আর যখনই বলবে প্রাবল্য কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমার 4 নম্বর কোশ্চেন। তাহলে যখন আমাদের প্রাবল্য বলবে বি বিন্দুতে প্রাবল্য, তাহলে ওই বি বিন্দুতে আধানের মান দেওয়া থাকবে না। যখন বি বিন্দুতে আধানের মান দেওয়া নাই, তাহলে আমি কি ধরে নিব ভাইয়া? আমি যে জিনিসটা ধরে নিব সেটা হচ্ছে এখানে হচ্ছে +1 আছে। তাহলে +1 থাকলে কি হবে ভাইয়া? এই +1 কে এই মাইনাসটা কি করবে? কাছে টেনে নিবে। তাহলে সে যদি কাছে টেনে নেয়, এদিকে হচ্ছে আমার ই এ, আশা করি ক্যালকুলেশন করতে পারবা। এরপর আমাদের এই প্লাস কে কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে লিখতে হবে আমার এদিকে, সেখান থেকে তুমি ই সি টা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে ই এ যদি তুমি ক্যালকুলেশন করো সেটা হবে 1/4πε0। তাহলে এ এখানে আমাদের প্রাবল্যটা কার জন্য? tan এর জন্য। তাহলে আমাদের কিউ এ ডিভাইডেড বাই আমার দূরত্ব হচ্ছে এ বি স্কয়ার। দেন একইভাবে তুমি ইবি ক্যালকুলেশন করবা, দেন তাদের লব্ধি ক্যালকুলেশন করো, খুব ইজিলি ক্যালকুলেশন করা যাচ্ছে। এবং এখানে আমরা একটা +1 ধরে ডিরেকশনগুলো ঠিক করে নিলাম। এখানে সবাই যেখানে ভুল, যেটাতে ভুল করে সেটা হচ্ছে আমার ডিরেকশনে। সবাই কিসে ভুল করে ভাইয়া? ডিরেকশনে ভুল করে। দেন আমি লাস্ট ওয়ান দেখাই দিই। হ্যাঁ, লাস্ট যেটা সেটা আমরা দেখাই দিই। যেহেতু দেখাচ্ছি এখান থেকে এবার আমাদের লাস্ট আরেকটা বিন্দু দেখাই দিই। এবার হচ্ছে কোন বিন্দুতে ভাইয়া? সি বিন্দুতে। তাহলে সি বিন্দু তোমরা নিজেরা বলবা, সি বিন্দুতে তোমরা নিজেরা বলবা। তাহলে আশা করি পারবা, আমি আর বলার প্রয়োজন নাই। কিউ এ ইকুয়ালস টু -10 কুলম, এরপর হচ্ছে কিউ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 10 কুলম, আর কিউ সি ইকুয়ালস টু হচ্ছে +15 কুলম। দেন আমাকে বললো সি বিন্দুতে। তাহলে তুমি সি বিন্দুতে বল বের করো কিভাবে? এটা তাকে আকর্ষণ করে এদিকে, আর আমাদের এটা তাকে বিকর্ষণ করে এদিকে, লব্ধিটা হবে আমার এদিকে কোথাও। আর প্রাবল্য বের করো সিমিলারলি, তুমি এখানে +1 ধরে, তখন তার এটা দেওয়া থাকবে না, +1 ধরে তুমি প্রাবল্য বের করতে পারবা। তো আশা করতেছি আমি যে তোমাদের এই কনসেপ্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। এর মানে আমাদের প্রাবল্য এবং বল রিলেটেড টু আমাদের ট্রায়াঙ্গেল, আমাদের সবগুলো আমরা আশা করি এখন বের করতে পারবো। এন্ড তোমরা আমাদের বোর্ডের যে প্রশ্নগুলা সেগুলো অ্যানালাইজ করলে বুঝবা এই ত্রিভুজ টাইপের ম্যাথগুলা পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। এই ত্রিভুজ টাইপের ম্যাথগুলা, অর্থাৎ এটা ত্রিভুজ দিয়ে দিবে, ওই ত্রিভুজ টাইপের ম্যাথগুলা পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। এখন কথা হলো, সবসময় যে আমার এই যে তোমার সমবাহু ত্রিভুজ হবে সেটা তো আমার কথা না। ত্রিভুজটা আমার ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে, আমার বিভিন্ন ধরনের ত্রিভুজ আমাকে দিতে পারে। তো বিভিন্ন ধরনের ত্রিভুজ দিলে তুমি সেই ত্রিভুজ অনুযায়ী তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তুমি আনসার বের করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আসি তোমার ত্রিভুজ। মনে করো এবার তোমাকে একটা ত্রিভুজ দিল, দেখো ত্রিভুজটা দিল সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করি ভাইয়া,
আমাকে কোন ত্রিভুজ দিল ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাট মিন্স এটা আর এটা সমান সমান। তাহলে এখন তোমাকে কি বললো একটু খেয়াল কর ভাইয়া। তোমাকে বলে দিল এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তোমাকে বললো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এ থেকে বিসির উপর এটা লম্ব টানা হলো। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, লম্ব টানলে ঠিক মাঝখানে ছেদ করবে। তোমাকে বলা হলো এই লম্বের দূরত্ব, এই লম্বের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ভাইয়া 3 মিটার এবং এ বি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে আমার 5 মিটার। তোমরা নিজেরা চিন্তা করে দেখো, এটা 3, এটা 5, তাহলে এটা যদি 5 হয় এটা কত হবে ভাইয়া? 5 মিটার হবে। তাহলে আমার যদি এ ট্রায়াঙ্গেল বিবেচনা করি, তোমাকে এই দূরত্বটা দেওয়া নাই, অর্থাৎ বিডি তোমার দেওয়া নাই, বিডি বের করা যাবে কিনা? তাহলে আমরা বলতে পারি বিডি ইকুয়ালস টু কত? √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে √25 মাইনাস 9 এর মানে √16 মানে হচ্ছে 4। তাহলে আমি ক্যালকুলেশন করে বের করে ফেললাম, এটা হচ্ছে 4। এবার তোমাদেরকে বলা হলো আমার সি, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান এবার দেওয়া হলো। তোমরা সবাই ঝামেলা করবো ভাইয়া আমার এখানে কোণগুলো দেওয়া নাই, সমবাহু হলে আমি কোণগুলো জানি 60 ডিগ্রি, আমি বাহুর দৈর্ঘ্য দিয়ে কি করব? বাহুর দৈর্ঘ্য যদিও কাজে লাগবে কিন্তু আমার তো কোণগুলো দরকার আছে। তোমার কোনো সমস্যা নাই তো? তুমি এখানে দেখো এই জিনিসটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তুমি এই কোণটা জানতে চাচ্ছ? জানো কিভাবে ভাইয়া? তোমার লম্ব, ভূমি ও ত্রিভুজ তিনটাই দেওয়া আছে। তুমি যে কোনো একটা চিন্তা করো, তুমি tan চিন্তা করলে, এটা যদি থিটা দাও তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, ক্যালকুলেশন করলে থিটার মান বের হয়ে যাবে। এই থিটার মান যা, এই থিটার মানও কি সেম। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি 90 থেকে এই থিটাটা বিয়োগ করে দিই তাহলে আমি এই কোণটা পেয়ে যাব, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটাও সেম 90 মাইনাস থিটা। তাহলে দেখো কোণগুলো আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি। আবার যদি কখনো আমার এই কোণটা লাগে সেক্ষেত্রে আমি 180 থেকে এই কোণটা বিয়োগ দিলে এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ফুলি জিওমেট্রিক্যাল কনসেপ্ট, অর্থাৎ জিওমেট্রি দিয়ে তোমাকে এগুলা ক্যালকুলেশন করতে হবে। আমি আবারও বলতেছি, আমাকে এখানে যতগুলা ক্যালকুলেশন করতে হবে সবগুলো কি দিয়ে ক্যালকুলেশন করব ভাইয়া? জিওমেট্রি দিয়ে ক্যালকুলেশন করব। এখানে অনেক সবার একটাই ঝামেলা হয় ভাইয়া, কোণগুলা, বাহু দৈর্ঘ্যগুলা এগুলা বের করা। আমি জাস্ট তোমাকে এই एग्जांपलটা দেখাইছি একটাই কারণে, পরীক্ষা যদি চেঞ্জ করে দেয় তুমি চাইলে কিন্তু সেখান থেকে কোণ বের করতে পারো, তুমি চাইলে সেখান থেকে কিন্তু মানগুলো বের করতে পারো। কারণ তুমি বলতে পারো ভাইয়া আপনি তো এটা আমার সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে খুব ইজিলি কোণগুলো বের করে ফেলছেন, হ্যাঁ, বাট আমার পরীক্ষায় আমাকে যে ত্রিভুজটা দিল সেই ত্রিভুজটা আমার এরকম। সেই ত্রিভুজে তো ভাইয়া আমার শুধু মানগুলো দিয়ে দিল কেমন ভাইয়া? আমার যে মানগুলো আমাকে দিয়ে দিল সেই মানগুলো হচ্ছে, মনে করেন ভাইয়া এটা হচ্ছে আমার 5 মিটার, তারপর হচ্ছে ভাইয়া আমার মনে করেন এটা হচ্ছে আমাদের 2.5 মিটার ভাইয়া, দেন এটা হচ্ছে আমাদের 4 মিটার। হ্যাঁ, এখন ভাইয়া আপনি কি বলবেন? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি কিচ্ছু বলবো না, সোজা হিসাব হচ্ছে কি ভাইয়া, আমার এখানে একটু খেয়াল করে দেখো, এটা 2.5, একটা 4, একটা 5 আছে। ওকে, দেন তুমি যে কাজটা করতে পারো, এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু যদি তুমি কাউন্ট করো, এই কোণটাকে বলবা এ কোণ, এই কোণটাকে বি কোণ, এই কোণটাকে সি কোণ। আমরা এবার ডাইরেক্টলি চলে যাব ত্রিগোণমিতিতে। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো সি কোণের অপোজিট বাহুর দৈর্ঘ্যটাকে বলি সি, বি কোণের অপোজিট বাহুর দৈর্ঘ্যটাকে বলি ছোট হাতের বি, আর এ কোণের অপোজিট বাহুর দৈর্ঘ্যটাকে বলি ছোট হাতের বি। তাহলে এখান থেকে আমি খুব সুন্দর করে কোসাইন ফর্মুলা দিয়ে cos a সমান আমরা বলতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে a b c তিনটা দেওয়া আছে, সেখান থেকে a কোণ বের করা যাবে কিনা? অবশ্যই যাবে। একইভাবে cos b আমরা বলতে পারি আমাদের a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ac। সিমিলারলি cos c আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। তুমি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। তবে দুইটা ক্যালকুলেশন করলে আরেকটা ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না। কেন? 180 থেকে যদি তুমি ওই দুইটা বিয়োগ করে দাও, আলটিমেটলি রিমেইনিং যেটা সেটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা এভাবে জিওমেট্রিক্যাল কনসেপ্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারো কোণ নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ এখানে তো আমাদের দিকটা তোমরা খুব ইজিলি পারতেছো, বাট আমার এখানে মেইন কনফিউজিং জিনিসটা হচ্ছে ভাই কোণ। যদি প্রশ্ন ঘুরাই দিয়ে কোণগুলো আমি কিভাবে বের করব, আমি তোমাকে কোণ বের করার দুইটা টেকনিক বলে দিলাম। হয় তোমার সমকোণ থাকবে অথবা সমকোণ থাকবে না। যদি সমকোণ থাকে তাহলে আমি পিথাগোরাস ইউজ করব, আমি ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan ইউজ করব। আর যদি সমকোণ না থাকে তখন আমি কোসাইন রুল ইউজ করব, কারণ আমার কোসাইন রুল জানা আছে। তাহলে এই কনসেপ্টগুলা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি।
আচ্ছা, এবার হচ্ছে তোমাদের কয়েকটা কমেন্টের আনসার দিই। ইভান সাইদ, আলফার মানটা কিভাবে বের করছিলেন? আলফার মান হচ্ছে ফার্স্ট ইয়ারে আমরা যে ভেক্টরের কনসেপ্ট পড়ছিলাম, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, সেই কনসেপ্টটা দিয়ে করছি। আরমান জাহাঙ্গীর, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল এদেরও আছে কিনা? জি ভাইয়া, আমাদের সবার জন্যই করা যায়, তবে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের আছে, শুধু আমাদের সামান্তরিক নাই, আমাদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো আছে। তবে এগুলো এমনভাবে দেয় যে তোমার ক্যালকুলেশনে যাতে করে ইজি হয়। যেমন আমরা একটা করাই দিই, হ্যাঁ, একটা করাই দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের আমরা একটা করাই দিই, হ্যাঁ, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। আমি তোমাদের বইতে আছে এরকম একটা করাই দিই, হ্যাঁ। এটা ছিল, মানে যেহেতু বলছে এরকম আসে কিনা, এটা ছিল রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। এখানে এরকম একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে আমার এরকম দেওয়া আছে, এই ফিগারে সেন্টার পয়েন্টের নাম হচ্ছে ও বিন্দু, এটার নাম হচ্ছে এবি সিডি, বলে দেওয়া আছে 1 মিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্র। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এটা আমার 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার। দেন আমাকে বলা হলো এ বি সি বিন্দুতে, তুমি এ বিন্দুতে আধানের মান হলো 2 কুলম্ব, বি বিন্দুতে আধানের মান -2 কুলম্ব, সি বিন্দুতে আধানের মান +2 কুলম্ব। এবার প্রশ্ন করা হলো ভাইয়া, আমাদের যদি এটা হয় দেন এখান থেকে ক্যালকুলেশন করতে বলছে কি আমাদের ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য। তাহলে ডি বিন্দুতে প্রাবল্য ED = হোয়াট, মানে ডি বিন্দুতে প্রাবল্যের মানটা কত তোমাকে বের করতে বললো। তাহলে এই ডি বিন্দুতে প্রাবল্যের মান তুমি কিভাবে বের করবা সেটা হচ্ছে আমাদের কথা। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, আমাদের বলছে কোন বিন্দুতে ভাইয়া? ডি বিন্দুতে কি বের করতে বলছে? প্রাবল্য। তোমাকে আগে বুঝে নিতে হবে কোথায় কি দেওয়া আছে। এ বিন্দুতে +2 কুলম্ব, তাহলে আমি দিয়ে দিই এ বিন্দুতে হচ্ছে এখানে আছে +2 কুলম্ব, এরপর বি বিন্দুতে -2 কুলম্ব, এখানে আছে -2 কুলম্ব, এরপর সি বিন্দুতে আছে +2 কুলম্ব। এবার আসো ভাইয়া, তোমাকে কি বললো? একবারে জেনারেল কনসেপ্টে করো। জেনারেল কনসেপ্ট কি ভাইয়া? আমার ডি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে না? জি ভাইয়া, ডি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। তাহলে ডি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে বলে, এখানে তোমাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথমে একটু খেয়াল করে দেখো, ডি বিন্দুতে একটা +1 দিব, ওকে, হ্যাঁ। এবার দেখো তুমি এই ডি বিন্দুর সাপেক্ষে এটাও +2, এটাও +2। তাহলে একটু খেয়াল করো, আমি এই কর্নারেরটা মানে যেগুলো সিম্পল, ওই সিম্পল দুইটা নিই। প্রথমে আমি এটা আর এটা কাউন্ট করি। আলটিমেটলি ডি বিন্দুটার উপর কয়টার প্রভাব আছে? 3টা। তাহলে আমি 3টা কে একটা হচ্ছে সি বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, আর একটা হচ্ছে এ বিন্দু। তাহলে আমি একটা একটা করে প্রভাব চিন্তা করি। প্রথমে আমি এ বিন্দুর প্রভাব চিন্তা করি। তাহলে বলো তো, এ বিন্দু ডি বিন্দুতে কিচ্ছু নাই, মানে +1 আছে, কারণ হচ্ছে প্রাবল্য। তাহলে এ বিন্দু ডি বিন্দুকে কি করে? আমাদের বিকর্ষণ করে। বিকর্ষণ করলে তার দিকটা হবে এইদিকে, এটাকে নাম দিচ্ছি আমরা EA। তা আশা করি তোমরা সবাই EA ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন আমি আর দেখাবো না, তোমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারবে। দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এবার আসো ভাইয়া, আমার এখানে আমার এই যে সি বিন্দু, এবার হচ্ছে সি বিন্দুর প্রভাব দেখো। তাহলে আমি তার আগে একটু একটা কাজ করি, আমি মানটা লিখে নিই। তাহলে এখানে দিতে পারি 1/4πε0। আমাদের মানটা কত? 2 / 1², যেহেতু দূরত্ব 1, হ্যাঁ। এবার আসো আমাদের সি বিন্দুর জন্য, সি বিন্দু a +1 কে কি করে ভাইয়া? বিকর্ষণ করে, হ্যাঁ, বিকর্ষণ করে। যদি বিকর্ষণ করে সি বিন্দুর জন্য আমরা কত পাবো? তাহলে একটু খেয়াল করো, এখানেও +2, তাহলে আমাদের 1/4πε0, তাহলে মান হচ্ছে 2 / 1²। একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা যে আমাদের এই দুইটা জিনিস এক্স্যাক্টলি সেম, হ্যাঁ। এই দুইটা জিনিসের মান কেমন? সমান। অর্থাৎ EA এর মান এবং EC এর মান কেমন? বেশ সমান। তাহলে একটু খেয়াল করো, এটা EA আর এদিকে আছে EC, দুইটা যদি সমান হয়, আমি তো ভেক্টরের সাহায্যে লব্ধি বের করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে দুইটা। ওই কারণে আগে এই দুইটাকে ক্যালকুলেশন করি। আচ্ছা বলো তো, এই দুইটাকে ক্যালকুলেশন করলে এটা ঠিক কোন বিন্দু দিয়ে যাবে? ঠিক মাঝখান বিন্দু দিয়ে যাবে না? জি ভাই, ঠিক মাঝখানের বিন্দু দিয়ে যাবে। এই মাঝখানের বিন্দু দিয়ে গেলে যেটা পাবো, ওই লব্ধিটাকে নাম দিলাম
ই ই কার কার জন্য, এ আর সির জন্য, ই এ সি নাম দিলাম। তাহলে ই এ সি এর মান কত পাবো, ই এ সি ইকুয়াল টু আমরা পাবো √ই এ স্কয়ার প্লাস ই সি স্কয়ার প্লাস বাকিটা তো ক্যালকুলেশন না করলে হচ্ছে, কারণ এখানে মধ্য দিয়ে আলফার মান হচ্ছে 90, আলফার মান 90 হলে বাকিটা এমনি 0 হয়ে যাবে, তুমি এটা পেয়ে গেলা। এখন আমার কথা হচ্ছে এটা দিক কোন দিকে ভাই, এটার দিক হচ্ছে ওইদিকে। তাহলে দেখো এখান থেকে অলরেডি আমি একটা কথা বলতে পারি, তুমি সি আর এ এর প্রভাব বের করে ফেলছো, বাকি আছে কয়টা, একটা। বি বিন্দুর প্রভাব এখনো বের করো নাই। তাহলে সি এবং এ, এটা হচ্ছে এ বিন্দুর প্রভাব, এটা সি বিন্দুর প্রভাব, এই দুজনের মিলে প্রভাব হচ্ছে এটা। তাহলে আমরা আলটিমেটলি একটা কথা বলতে পারি, আমার বর্তমানে এই দুইটা নাই ধরে শুধু এটা আছে ধরলেও হচ্ছে, এবং এটা ঠিক মাঝখান দিয়ে 45 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বলো তো এই লাইনটাও ঠিক মাঝখান দিয়ে গেছে না, তাহলে এই কোণটা কত, এগুলো কিন্তু 45। এখন আসো a - 2টা a + 1 কে কি করবে ভাইয়া, আকর্ষণ করবে ভাইয়া। তাহলে আমার a - 2 আমার a + 1 কে আকর্ষণ করবে, মানে তার দিকটা হচ্ছে এইদিকে, ঠিক কি না, এটা হচ্ছে আমার ই বি। এবার ই বি আমরা বের করতে পারবো কিভাবে, 1/4 পাই এপসাইলন নট 2 ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। এবার বলো এই দূরত্ব তো কোনটা, ডি থেকে বি এর দূরত্ব, এটা তোমরা তো পিথাগোরাস দিয়ে বের করতে পারবা। এটা যদি আমার 1 হয়, এটা যদি 1 হয়, এটা হবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে √2 হবে। তাহলে আমরা বলতে পারবো √2 হোল স্কয়ার ক্যালকুলেশন করতে পারবো। এখন আমার কথা হচ্ছে আলটিমেটলি দেখো এটার দিক হচ্ছে এদিকে, এটার দিক হচ্ছে এদিকে, এখানে মানগুলো এমন দিবে যে তোমার দিকে দিকে মিলে যাবে। তাহলে দিকে দিকে যদি মিলে যায়, তুমি দেখো তো ডি পয়েন্টে আমরা বলতে পারি এই দিকে আছে আমার ই বি, এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে আছে ই এ সি, দুইটা কিন্তু সম্পূর্ণ অপোজিট, কারণ এটা ঠিক মাঝখান দিয়ে গেছে আর এই লাইনটাও ঠিক মাঝখান দিয়ে আসছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু বর্গক্ষেত্র। তাহলে দেখো এবার দুইটা বিপরীত দিক হলে কি হয়, বিয়োগ হয়। তাহলে লব্ধির মান ই ই ডি ইকুয়ালস টু আমরা কি করব, একটা থেকে একটা বিয়োগ করব। কোনটা থেকে কোনটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা। এখানে কোনটা আমার বড় কোনটা আমার ছোট আমি জানি না, তাহলে আমি জাস্ট এভাবে লিখে রাখতেছি ই এ সি ডিফারেন্স ই বি, যেটা বড় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, দিক হবে কার দিকে, বড়টার দিকে। দিক হবে কার দিকে ভাইয়া, বড়টার দিকে, বড়টার দিকে আমার দিক হবে। তাহলে আশা করি এইভাবে আমাদের করতে পারবা। তো চতুর্ভুজের গুলো তুমি করতে পারবা, তবে চতুর্ভুজের ক্ষেত্রে তোমাকে ভ্যালুগুলো এমন ভাবে দিবে, তুমি দুইটাকে ক্যালকুলেশন করে যে দিকটা পাবা ওই দিকটা অন্যটার দিকের হয় একই দিকে, না হয় বিপরীত দিকে হবে। তাহলে একই দিকে হলে যোগ করবা, বিপরীত দিকে হলে বিয়োগ করে দিবা। আমাকে আগে বলো এটা ক্লিয়ার কিনা, এটা আমাদের ক্লিয়ার কিনা একটু বলো, এটা আমাদের ক্লিয়ার কিনা একটু বলো। এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে, হ্যাঁ চতুর্ভুজ যদি আসে আমাদের এভাবে আসতে পারে। এবার আমি একটু চেঞ্জ করে দিই, আমরা এখানে এটা যদি +2 বানিয়ে দিই, এটা যদি +2 বানিয়ে দিই, এবার দেখো তো ভাইয়া +2 বানিয়ে দিলে আগেরটা কিন্তু ঠিক হয়ে দিয়ে গেছিল। এবার এই প্লাস কি করবে ভাইয়া, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ বলের দিক কোন দিকে, এদিকে, সেটা হবে কি ই বি, এদিকে। যখন এরা একই দিকে, এবার কি হবে ভাইয়া, যোগ হবে, তখন তুমি এদেরকে যোগ করে দিয়ে ক্যালকুলেশন গুলো আনসার পেয়ে যাবে, তখন দিক হবে ওই দিকে। তাহলে আমার সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের কিসের উপর, সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আমার যে দিকের উপর। অর্থাৎ তুমি প্লাসে প্লাসে বিকর্ষণ, মাইনাসে মাইনাসে বিকর্ষণ, প্লাসে মাইনাসে আকর্ষণ, এই কনসেপ্ট টানাটানি ধাক্কাধাক্কির কনসেপ্ট যদি তুমি প্রপারলি মেনটেন করতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবা, যে পয়েন্টের কথা তোমাকে বলবে সব সময় সকল ক্রিয়া প্রতিক্রিয়া ওই বিন্দুতেই হবে, সকল টানাটানি ধাক্কাধাক্কি ওই বিন্দুকে নিয়েই চলবে, তাহলে আমাদের ম্যাথগুলো মিলে যাবে, কোনো সমস্যা নাই। আর চতুর্ভুজের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, যদি প্রাবল্য বা আমাদের বল আসে, তখন দেখবা এই একদিকেরটা আর আরেকদিকেরটা অটোমেটিক মিলে যায়। যখন মিলে যায় এখান থেকে তুমি খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এটা গেল একটা। যেহেতু বলছো চতুর্ভুজের আরেকটা দেখাই, হ্যাঁ আরেকটা দেখা হচ্ছে, কারণ অনেক সময় এরকম আসে ভাইয়া, আসে, তো যেহেতু আসে আমি চতুর্ভুজের আরেকটা দেখাই। হ্যাঁ চতুর্ভুজের আরেকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। ওকে,
এবার আসো চতুর্ভুজের আরেকটা খুব সুন্দর একটা জিনিস দেখাই, তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। মানে আমাদের এরকমও পরীক্ষা আসতে পারে। আমি চতুর্ভুজের আরেকটা দেখাই, মান বের করব না, শুধুমাত্র ক্যালকুলেট আমাদের কনসেপ্টটা দেখাবো। আমি নিজে নিজে বানাই কনসেপ্টটা। আবার আগের মতো বর্গক্ষেত্র, কোন ক্ষেত্র ভাইয়া? বর্গক্ষেত্র। কর্ণ, ছেদবিন্দু, নাম দিলাম ও, নাম দিলাম এ বি সি ডি। এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব, এখানে আগে প্রশ্নটা বলে দিই। কোশ্চেন হচ্ছে ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কত নির্ণয় করো। 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি, এটা আয়তক্ষেত্র হইতে পারে। এখন তোমাকে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে প্রাবল্য যেহেতু বের করতে বলছে, এখানে তুমি মনে মনে একটা +1 ধরে নেবে, ঠিক কি না? জি ভাই, ঠিক। এবার আমি বললাম কি ভাইয়া, এখানে তোমার দেখো বি বিন্দুতে যে আধানটা আছে তার মান হচ্ছে 2 কুলম, এবং এ বিন্দুতে যে আধানটা আছে তার মান হচ্ছে 2 কুলম। এবার ডি বিন্দুতে যে আছে তার মান হচ্ছে 3 কুলম, সি বিন্দুতে যে আছে তার মান হচ্ছে 3 কুলম। এবার তোমরা আমাকে প্রথমে বলো এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তুমি এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবে কিনা? অবশ্যই পারবে। √2, যদি সেটা √2 হয় তার অর্ধেক অবশ্যই নিশ্চয় আমার √2/2 হবে। তুমি এভাবে ক্যালকুলেশন করো। অর্থাৎ এক কথায় আমি বলবো তুমি এই দূরত্বটা জানো। যেহেতু দূরত্বটা জানো, তাহলে এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব জানো। এখন ও বিন্দুতে কয়টা আধানের প্রভাব? ভাইয়া আমার 4টা আধানের প্রভাব। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 4টা আধানের মধ্যে সবসময় সাধারণ থাকবে, দুইটা একই। তাহলে পরীক্ষা তো তোমার সুবিধার জন্য এভাবে দিবে। তাহলে দুইটা একই, 2 কুলম 2 কুলম, তুমি আগে একই ধরনের দুইটা করে ফেলো। তাহলে এখানে যেমন এটা +1 দিই, এই যে 2 কুলম ভাইয়া, এই 2 কুলম তাকে কি করে? বিকর্ষণ করে। এই 2 কুলম তাকে যে বিকর্ষণ করে, এই বিকর্ষণ বলের মান হচ্ছে দিক হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে যদি নিচের দিকে হয়, তাহলে এটাকে আমরা নাম দিলাম কি? আমাদের ই বি, মানে বি বিন্দু তাকে বিকর্ষণ করছে। আর এই +2 তাকে কি করবে? তাও বিকর্ষণ করবে, তার দিক হচ্ছে এদিকে, সেটা হচ্ছে ই এ। আর তোমরা আমাকে বলো, দেখো এই আধান সমান প্রাবল্যের ফর্মুলা, তাহলে আমি যদি ই এ ক্যালকুলেশন করি, ই এ সমান কত হবে? ই এ সমান 1/4πε0 2 ডিভাইডেড বাই এই দূরত্ব হচ্ছে কত ধরে নিলাম r, তাহলে r²। ই বি যদি ক্যালকুলেশন করো 1/4πε0 2 ডিভাইড বাই r²। কেন? কারণ এখানেও আধান যা, এখানেও আধান সেম, এখানে দূরত্ব যা, এখানেও দূরত্ব সেম। তাহলে দেখো তো আমরা কি এটা বলতে পারি ই এ ইকুয়ালস টু ই বি? জি ভাই, আমি বলতে পারি। যদি আমি বলতে পারি তাহলে বলো তো এই পয়েন্টের লব্ধিটা কোন দিকে? যেহেতু এটা বর্গক্ষেত্র, এটা সমান, এই কোণটা 90, ঠিক সোজা নিচের দিকে। তাহলে আমি বলতে পারি ভাই নিচের দিকে এটা হচ্ছে কার দিক? আমার ই এ বি, এর মানে এ বি এর লব্ধির দিক। তাহলে আমরা এখান থেকে ই বি এর লব্ধি বের করব। ই এ বি ইকুয়ালস টু √ই এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার প্লাস 2a ই বি 2a ই বি cos অফ আলফা। আলফা মানে এখানে 90 ডিগ্রি, এক জায়গায় এরকম হতে পারে। এখন আসো আমার এখানে গেল দুইটার জন্য, বাকি দুইটা রয়ে গেছে না? বাকি দুইটা কে? একটা হচ্ছে 3 কুলম আর একটা হচ্ছে 3 কুলম। এই 3 কুলম কি ধনাত্মক না? তাহলে প্লাস প্লাস কি করে? বিকর্ষণ করে। তাহলে তার দিক কোন দিকে? তার দিক এদিকে। এই দিকটা হচ্ছে কার দিক? ডি এর দিক। আর এই দিকটা হচ্ছে কার দিক? এই দিকটা হচ্ছে সি এর দিক। তাহলে একটু খেয়াল করো,
এবারও দেখো দুইটা আধানের মান সমান, দুইটা দূরত্ব সমান, তাহলে আমি কি বলতে পারি ইসি এবং ইডি সমান বলতে পারি কিনা? যদি সমান হয় এখান থেকে ইসিডি মান হচ্ছে তাদের লব্ধি বের করলাম। তাদের লব্ধি কোন বরাবর? এই দুটো যদি এই দিকে কাজ করে ঠিক মাঝখান দিয়ে এই বরাবর হচ্ছে তাদের লব্ধির দিক, সেটা হচ্ছে ইসিডি। তাহলে খেয়াল করে দেখো আমার এই দুইটার জন্য আসলো ইএবি, এই দুইটার জন্য আসলো ইসিডি। তাহলে মাঝখানে ও বিন্দুতে আমি দুটো জিনিস পাচ্ছি, একটা উপরের দিকে একটা নিচের দিকে। নিচের দিকে হচ্ছে ইএবি, উপর দিকে হচ্ছে ইসিডি। কার মান বড় কার মান ছোট সেটা আমরা জানি না, ক্যালকুলেশন করলে পাবো। সুতরাং ও বিন্দুর প্রাবল্য সমান হচ্ছে ইসিডি এবং ইএবি, এই দুইটার যে পার্থক্য বা ডিফারেন্স, ওই ডিফারেন্স থেকে আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারবো। এটা হচ্ছে আমরা চতুর্ভুজ যদি থাকে আমরা ঠিক এভাবেই ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো, যদি আমরা এটা বুঝে থাকি, আমি জাস্ট হালকা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, হালকা চেঞ্জ করে দিব। হালকা চেঞ্জ কি করতেছি দেখো ভাইয়া, আমি জাস্ট এই 3 গুলাকে -3 বানাই দিলাম, -3 বানাই দিলাম। যখনই -3 বানাইলাম, এবার আসো কি হয়, প্রথম দুটো ক্যালকুলেশন করলাম, ওকে আগের মতো, প্রথম দুটো চেঞ্জ নাই। বাট যখন এটারে মাইনাস বানাইলাম, এবার বলো তো ভাইয়া ইডি এর দিক কি এদিকে হবে? এবার দেখো তো সবকিছু চেঞ্জ হয়ে যায় কিনা। এবার হচ্ছে a মাইনাস a প্লাস 1, যেহেতু প্রাবল্য +1 এর উপর, a +1 কে কি করবে ভাই আকর্ষণ করবে। আকর্ষণ বলের দিক কোন দিকে? এই দিকে। তখন দিকটা হবে ইসি এর দিকে, এদিকে। আবার এই ডি বিন্দু তারে কি করে ভাই আকর্ষণ করে, এই আকর্ষণ বলের দিক ইডি হচ্ছে এদিকে। তখন এখান থেকে আমি আবার লব্ধি বের করতে পারবো ভাইয়া, যেহেতু দুইটা সমান 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 বল থেকে লব্ধি বের করতে পারবো। এবার দেখো আগের দুইটা সমান হওয়ার কারণে দিক যেদিকে হইলো, এবার দুইটা সমান হওয়ার কারণে তাও দিক সেম দিকে না, ঠিক মাঝখান দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ই সিডি এর দিক। তখন যেহেতু দুইটা একই দিকে, এবার দেখো আমার এই পয়েন্টে আমার দুইটা একই দিকে, এবি যে দিকে সিডিও সেম দিকে, এবার কি করবো ভাইয়া, এবার যোগ করে দিব। তাহলে চতুর্ভুজ থাকলে তোমাকে দেখতে হবে একই ধরনের কারা আছে, ওই একই ধরনের তাদের থেকে তুমি প্রথমে ক্যালকুলেশন করে দেন আরেকটার সাথে দেখবা অটোমেটিক একই দিকে বা বিপরীত দিকে মিলে যাবে। একই দিকে হলে যোগ করবা, বিপরীত দিকে হলে বিয়োগ করবা, এভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যদিও এর থেকে অনেক বেশি ঘুরানো যায়, বাট ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনে এর থেকে বেশি ঘুরায় না, এতটুকুই মোর দেন এনাফ ফর ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডমিশন। সাইড বললো আলফাটা বের করে দেওয়ার জন্য। আলফা মানে কি? দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে এখানে ই এ কাজ করে এদিকে, ইবি কাজ করে এদিকে, তাদের মধ্যবর্তী এই কোণটা হচ্ছে আলফা। আর তুমি দেখো না, এটা যেহেতু আমার এটা কি রম্বস না, এই কোণটা কত ঠিক মাঝখান দিকে 45, এই কোণটা কত 45, দুইটা মিলে 90, তাহলে বাকিটাও 90 হবে। তাহলে এটা আলফার মান 90 ধরে ক্যালকুলেশন করবা। আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্রের মতো করে ক্যালকুলেশন করবা, এটা তো বলার কোনো অবকাশ থাকে না, ফার্স্ট ইয়ারের পড়া। এবার এক নজরে বিভব, আমি বিভব এক টানে বলে ফেলবো। আজকে প্রাবল্য বিভব পুরোটাই শেষ হবে, টেনশন নিও না, বিভব খুবই সোজা। দেখো বলের ক্ষেত্রে ফর্মুলা ছিল F = 1/4πε0 q1 q2 / d²। প্রাবল্যের ক্ষেত্রে ফর্মুলা ছিল 1/4πε0 q / d²। বিভবের ক্ষেত্রে ফর্মুলা 1/4πε0 q / d। আমাদের এই প্রাবল্য, বল এবং প্রাবল্য, এই দুটো হচ্ছে আমার কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি, কারণ এই দুটো এক ধরনের বল। আর আমরা জানি বিভব হচ্ছে এক ধরনের কি কৃত কাজ, আমরা বেসিক ক্লাসে বলছিলাম। তাহলে যদি কৃত কাজ হয় তাহলে আমরা বলতে পারি বিভব আমাদের এটা কি এক ধরনের কৃত কাজ। এর মানে কোন রাশি ভাইয়া? স্কেলার রাশি। কি রাশি ভাইয়া? স্কেলার রাশি। বিভব আমার স্কেলার রাশি। বিভব যদি আমার স্কেলার রাশি হয় তাহলে আমি একটা কথা বলতে পারি ভাইয়া, ভেক্টর রাশির ক্ষেত্রে আমি দিক কাউন্ট করছিলাম, এখানে কি দিক কাউন্ট করব? না, এখানে কোনো দিক কাউন্ট করব না। কিন্তু এখানে আবার কথা আছে, এখানে পজিটিভ মান হচ্ছে বিভব বৃদ্ধি পাওয়া, নেগেটিভ মান হচ্ছে বিভব হ্রাস পাওয়া। এই কারণে
তুমি যদি মনে করো তোমার কাছে আছে, মনে করো তোমার কাছে বিভব আছে 10 ভোল্ট, দেন তুমি তার সাথে যুক্ত করলা -3 ভোল্ট, তাহলে এই 10 ভোল্ট আর -3 ভোল্ট কি 13 ভোল্ট হবে? না ভাইয়া, এই 10 যেহেতু ধনাত্মক, এই -3 দেওয়ার কারণে -3 10 ভোল্ট থেকে +3 কে ভ্যানিশ করে দিবে, আলটিমেটলি 7 ভোল্ট হবে। এর মানে বিভব যখন বের করব, এই বিভবর যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমরা বলবো চিহ্ন বিবেচ্য। তখন কি বলবো? চিহ্ন বিবেচ্য, অর্থাৎ চিহ্ন বিবেচনা করতে হবে। যেমন কোন একটা জিনিসের বিভব V1, আরেকটা V2, আরেকটা V3, তাহলে টোটাল বিভব হবে V1 + V2 + V3। তবে যদি কোনটা ধনাত্মক হয়, ধনাত্মক চিহ্ন বসাইতে হবে, ঋণাত্মক হলে ওই ঋণাত্মক চিহ্নটা বসাইতে হবে। ধনাত্মক বিভব মানে বিভব বৃদ্ধি পাচ্ছে, ঋণাত্মক বিভব মানে বিভব হ্রাস পাচ্ছে। এই কথাটা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলে আমি জাস্ট দুই একটা ম্যাথ করাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো বিভবের আমরা ম্যাথ করাই। একবার সিম্পল বিভব, একবারে সিম্পল জিনিস রে ভাই, একবারে সিম্পল। দেখো তোমাদের আমি জাস্ট বইয়ের ম্যাথই করাচ্ছি, হ্যাঁ বইয়ের ম্যাথ করাচ্ছি। তপন স্যারের 2.10 বলা হলো বায়ুতে একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা যে কাজটা করব ভাইয়া, এটা না করে আমরা আগে নিজের মতো করি। প্রথমে বলা হলো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে তার কর্ণ, এটা হচ্ছে ও বিন্দু, এটা দিলাম 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এই দূরত্ব বের করবা, ধরে নিলাম r, এটাও মনে করো r, এটাও মনে করো r, এটাও মনে করো r, সেমই তো হবে। এবার এখানে আমি রাখলাম 10 কুলম, এখানে রাখলাম -5 কুলম, এখানে রাখলাম 3 কুলম, এখানে রাখলাম -2 কুলম। তাহলে এটা মনে করো আমার এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু। এখন তোমাকে বললো ও বিন্দুতে বিভব কত। এখন দেখো ও বিন্দুতে যখন বিভব বের করতে বললো, ও বিন্দুতে কয়জনের প্রভাব আছে? চারপাশে 4 জন আছে, 4 জনের প্রভাব আছে। এর মানে 4টা বিভব। তাহলে খেয়াল করো, প্রথমে এ বিন্দুর জন্য বিভব বি এ ইকুয়াল টু কত হবে? 1/4πε0 কিউ এ ডিভাইডেড বাই দূরত্ব আর স্কয়ার। এবার দেখো 1/4πε মানে 9 × 10⁹ ইনটু কিউ এ এর মান কত? +10 10 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কিন্তু এই বিভব কিন্তু আবার তোমার কি করতে হবে? চিহ্নটা দিতে হবে, কারণ প্লাস মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, মাইনাস মানে হ্রাস পাওয়া। এর মানে আদানের চিহ্ন মাস্ট দিতে হবে। ধনাত্মক আদান বিভব বৃদ্ধি করে, ঋণাত্মক আদান বিভব হ্রাস করে। এবার বলো আগের মতো কি তুমি দিক কাউন্ট করবা? না ভাই, এটা স্কেলার রাশি, কেন দিক আসবে? তাহলে আমার এখানে কোনো ঝামেলা নেই, বিভব সবচেয়ে সুবিধা হচ্ছে এটা। এবার বি বিন্দু 1/4πε0 কিউ বি ডিভাইডেড বাই ও বিন্দুর বিভব, ও বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব r, তাহলে r স্কয়ার ইকুয়াল টু 9 × 10⁹ ইনটু, তাহলে বলো তো বি বিন্দুতে কত বসাবো? -5 ডিভাইডেড বাই r স্কয়ার, মাইনাস মাইনাস, হ্যাঁ। এরপর সি বিন্দুর বিভব কত? সি বিন্দু এই এখানে সি বিন্দু 3 কুলম, তাহলে আমার 1/4πε0 3 ডিভাইডেড বাই r স্কয়ার। ডি বিন্দুর কত? 1/4πε0, ডি বিন্দু হচ্ছে -2 ডিভাইড বাই r স্কয়ার। তাহলে 4টা বিভব পেয়ে গেলাম। বিভবের কোনো দিক নেই কারণ এটা স্কেলার রাশি। সুতরাং টোটাল বিভব b = b1 + b2 + b3 + b4। দেন b1 এর মান কত ভাইয়া? b1 এর মান হবে, দেখো আমাদের, তোমরা চাইলে ক্যালকুলেশন না করে তোমরা এখান থেকে এভাবে করতে পারো, 1/4πε0 r² কমন নিয়ে q1 qa qb qc আলাদা আলাদা করে বসাইতে পারো, হোয়াটএভার যেভাবে ইচ্ছা করো। আমার কথা হলো এই 4টাকে যোগ করবা, এখানে আসবে প্লাস সামথিং, প্লাস এখানে আসবে মাইনাস সামথিং, প্লাস এখানে আসবে প্লাস সামথিং, প্লাস এখানে আসবে মাইনাস সামথিং, প্লাস মাইনাসে করে করে ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে ও বিন্দুর বিভব, সেটা হচ্ছে ও বিন্দুর বিভব। এবার একটা খেয়াল করো, আজকের জন্য লাস্ট ম্যাথ।
একটু খেয়াল করে দেখি, আমরা আজকের জন্য লাস্ট ম্যাথটা দেখি, ওইটা আমরা তপন স্যারের 2.10 সেটাই করাবো। তপন স্যারের 2.10 সেটাই করাবো। তপন স্যারের 2.10 তে কি আছে দেখো, 2.10 বললো বাহিতে একটি বর্গক্ষেত্র আছে। জি ভাইয়া আছে, হ্যাঁ বর্গক্ষেত্র আমি এখানে আঁকি, একটা বর্গক্ষেত্র আমি হুবহু ফিগারটা এখানে আঁকতেছি, বর্গক্ষেত্র আছে। এবার বলা হলো কি ভাই, এবার বললো এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, সবগুলো হচ্ছে আমার আর, হ্যাঁ সবগুলো আর, বুঝতে পারতেছো। এটা হচ্ছে আমার ও বিন্দু। বলা হলো বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 × 10⁻৯ কুলম্ব। তাহলে আমাদের এ বিন্দুতে আধানের মান হচ্ছে 2 × 10⁻৯ কুলম্ব। বি বিন্দুতে আধানের মান হচ্ছে -1 × 10⁻৯ কুলম্ব। সি বিন্দুতে আধানের মান হচ্ছে 8 × 10⁻৯ কুলম্ব। ডি বিন্দুতে আধানের মান আমাকে বের করতে হবে। বলা হলো চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে, এর মানে কিউডি কত হলে ও বিন্দুতে বিভব শূন্য হবে। মানে এবার ও বিন্দুর বিভব কি হইতে হবে, শূন্য হইতে হবে। ও বিন্দুর বিভব শূন্য হইতে হলে এখানে কত আধান স্থাপন করতে হবে। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, টোটাল বিভব বি টোটাল 4টা, বিভব এ, বি বিন্দু প্লাস সি বিন্দু প্লাস ডি বিন্দু। আমার এই টোটাল বিভব কি হইতে হবে, শূন্য হইতে হবে। এ বিন্দুর বিভব কত, 1/4πε0 কিউ এ ডিভাইডেড বাই কত স্কয়ার, আর স্কয়ার, প্লাস 1/4πε0 কিউ বি ডিভাইডেড বাই আর স্কয়ার, প্লাস 1/4πε0 কিউ সি ডিভাইডেড বাই আর স্কয়ার, প্লাস 1/4πε0 কিউ ডি ডিভাইডেড বাই আর স্কয়ার। 0 সবগুলো থেকে 1/4πε0 ইনটু 1/r² কমন যায়, তাহলে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ডি। তাহলে আমরা বলতে পারি বজ্র গুণন করলে এটা 0 হয়ে যায়, তাহলে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি 0। এমসিকিউর ক্ষেত্রে মুখস্থ রাখবো, রিটেনে এভাবে করতে হবে। এমসিকিউর ক্ষেত্রে আমরা কি মুখস্থ রাখবো, যদি এই দূরত্বগুলো সমান হয় তখন 4টা আধানের যোগফল শূন্য হলে এখানে বিভব শূন্য। দেখো এই 4টা আধানের যোগফল শূন্য হওয়া মানে বিভব কত, শূন্য, যদি দূরত্বগুলো সমান সমান হয়। এটা এমসিকিউর জন্য শর্টকাট মনে রাখবা, কারণ এমসিকিউতে এত বড় করা সম্ভব না। তাহলে এবার আসো আমরা বের করব কার মান, কিউ ডি এর মান। কিউ ডি মাইনাস কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি। এবার তুমি কিউ এ এর মান বসাও, বি এর মান বসাও, সি এর মান বসাও, ক্যালকুলেশন করলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। তাহলে আমাদের বলা হলো আমাদের বর্গক্ষেত্রের কেন্দ্রে আমাদের এখানে আমাদের আমি আর স্কয়ার দিয়ে বলছি, বিভব তো আমার আর স্কয়ার হবে না, বিভবে শুধু আর হবে, কিউ বাই আর। আমি ওই প্রাবল্য পড়াইতে এতক্ষণ পর্যন্ত মাথায় প্রাবল্য ঘুরতেছে। তাহলে আমাদের এখানে আর স্কয়ার হবে না, আর হবে কিউ বাই আর, যেহেতু এটা আমাদের বিভব। তোমরা কি মনে করছো শেষ? হ্যাঁ আসলেই শেষ। তবে আমি তোমাদের সাথে একটু প্রতারণা করব হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন বোর্ডে আছে, এই প্রশ্নটা এটা হচ্ছে সব ও 2018 সালে সকল বোর্ডে সেম প্রশ্ন হয়েছে, সকল বোর্ডে না, 4টা বোর্ডে সেম, বাকি 4টা বোর্ডে সেম। ওইরকম একটা প্রশ্ন। আমাদের প্রশ্নটা হলো এরকম, চিত্রটা আমি আগে আঁকি। এখানে এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 0.8 মিটার, এটা 0.8 মিটার। মানে বুঝতেই পারতেছ এটা কিন্তু বর্গক্ষেত্র না, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ডি বিন্দু দেওয়া আছে -2.25 × 10⁻3, আর এখানে দেওয়া আছে +5 × 10⁻3 কুলম্ব। এরপর তোমাকে বলা হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের বি এবং ডি বিন্দুতে যথাক্রমে এত এবং এত আধান স্থাপন করা হলো। এটা হচ্ছে বি বিন্দুতে আধানের মান, এটা হচ্ছে ডি বিন্দুতে আধানের মান। এবার তোমাকে প্রশ্ন করা হলো, তাহলে তুমি বুঝো
বি আর ডি তে স্থাপন করছে, এর মানে এ আর সি তে কি স্থাপন করছে? না ভাইয়া করে নাই। এবার 3 নম্বর প্রশ্ন, এ বিন্দুতে প্রাবল্য কত? এর মানে ই এ ইকুয়ালস টু হোয়াট? এ বিন্দুতে প্রাবল্য কত? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে এ ও সি কে যুক্ত করলে, ধাতব তার দ্বারা যুক্ত করলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? দেখো 3 নম্বর প্রশ্ন আনসার তোমরা সবাই জানো। এই বিন্দুতে প্রাবল্য তার চারপাশে প্রভাব, এখানে +1 ধরতে হবে। প্রভাব কয়জন? একজন দুইজন, এখানে তো কোনো আধান নাই, তাহলে এ প্লাস এটাকে কি করবে? বিকর্ষণ করবে। এ মাইনাস এটাকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই দুইজনের লব্ধিটা আমার আনসার। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে এ এবং সি কে, এই যে এ এবং সি কে একটা তার দ্বারা যদি যুক্ত করি, ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে যাবে? আচ্ছা বলো তো, আধান প্রবাহিত হবে কি হবে না সেটা কার উপর নির্ভর করে? বিভব এর উপর। এর মানে তুমি সি বিন্দুতে বিভব বের করবা, তুমি আমাদের এ বিন্দুতে বিভব বের করবা। বিভব বের করার পর আমরা বলবো ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায়? ধনাত্মক সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ঋণাত্মক ঠিক উল্টা। তাহলে ধনাত্মক উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে, আর ঋণাত্মক আধান কি ঠিক উল্টা দিকে আমার কি করে? গমন করে। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে তাদেরকে আমি যদি তার দ্বারা যুক্ত করে দিই তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কার উপর ডিপেন্ড করে? বিভব। তাহলে তুমি এই বিন্দুতে বিভব বের করো, একটা এটার জন্য একটা এটার জন্য, এটার জন্য দূরত্ব এটা, এটার জন্য দূরত্ব এটা। আবার এখানে বের করো, এটার জন্য দূরত্ব এটা, এটার জন্য দূরত্ব এটা। দুইটা বিভবের মধ্যে বড়টা থেকে ছোটটার দিকে, মনে করো এ বিন্দুর বিভব আসলো বেশি, সি বিন্দুর কম, তাহলে এ থেকে সি এর দিকে ধনাত্মক আধান যাবে। আর যদি বলতো ঋণাত্মক আধান, উল্টা দিকে, কম বিভব থেকে বেশি বিভব দিকে। তাহলে আমাদের মোটামুটি আমরা বলতে পারি আসলে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো ছিল বা কনসেপ্ট ছিল সেটা আমাদের লাস্ট 2 ক্লাসে শেষ, গত ক্লাস আর আজকের ক্লাস। হ্যাঁ, এবং আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের বাকি জিনিসগুলো আমরা একটু করে নাড়া দিব, এবং খুব শীঘ্রই একটা কি দুইটা ক্লাসের মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপর আমাদের গাউস বলো, তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরু বলো, তারপর হচ্ছে আমাদের চার্জ ঘনত্ব বলো, আমরা সামনেই আসতেছি। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত একটু লেন্দি হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে আজকের ক্লাসটা খুব ভালো করে নোট ডাউন করে নিবা। আজকের ক্লাসটা ম্যাথমেটিক্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোথাও কোনো যদি প্রবলেম হয় আমাকে বলিও, আমি নেক্সট ক্লাসের শুরুতে আলোচনা করে দিব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, সবাইকে ধন্যবাদ। আমাদের নেক্সট তোমরা যে কাজটা করবো, আমাদের মঙ্গলবার তো সোমবার তো আমাদের বন্ধ থাকবে, নেক্সট বুধবারে ক্লাস, বুধবারে আমরা এর পরে বাকি যতটুকু সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।